আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ব্রিজ টক্সের তৃতীয় সেশন, আমাদের আজকে হচ্ছে হায়ার স্টাডি সিরিজের তৃতীয় সেশন। তো এই সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই সেশনটি হচ্ছে ফল 25 এর প্রিপারেশনে একটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ফল 25 এর কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনায় গেস্ট হিসেবে আছে আমাদের সাথে আসিফ ইকবাল। তো আসিফ ইকবালকে আমরা হচ্ছে আমাদের সেশনে স্বাগত জানাচ্ছি। তো খুব সংক্ষেপে আসিফ ইকবালকে আমি রিকোয়েস্ট করব যে আসিফ, তোর একটা খুব সংক্ষিপ্ত একটা ইন্ট্রো দিয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আমার স্লাইডের শুরুতে আমার ইন্ট্রো আছে, সো আমি হচ্ছে ইন্ট্রোটা স্লাইডের মাধ্যমে দিই আর কি, এটাই Sure, বেটার sure. হবে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আসিফ। আমি মেকানিক্যাল 16 বুয়েট। আমি হচ্ছে এখন স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে মাস্টার্স প্লাস পিএইচডি করতেছি। সো এটাকে কেন আমি মাস্টার্স প্লাস পিএইচডি বলবো, এটা সিস্টেম হচ্ছে আমাদের যাদের মাস্টার্স করা নাই তারা হচ্ছে আমার ইউনিভার্সিটি সিস্টেম, তারা হচ্ছে কোর্স ওয়ার্ক করার পরে একটা ছোটখাটো ডিফেন্স দেওয়ার পরে ওদেরকে মাস্টার্স সার্টিফিকেট দিবে। এরপর আমি চাইলে মাস্টার্স নিয়ে বের হয়ে যেতে পারবো, অথবা হচ্ছে পিএইচডি করতে পারে। ইউজুয়ালি প্রফেসররা পিএইচডি প্রিফার করে আর কি। তো আমারটা হচ্ছে মাস্টার্স প্লাস পিএইচডি প্রোগ্রাম। তো আমি হচ্ছে গত বছর ফল 2022-তে বিহামটনে আসছি। আমি হচ্ছে এখন মাত্র আমার সেকেন্ড ইয়ার শুরু হলো। আর আমার রিসার্চ ফিল্ড হচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। সহজ বাংলা ভাষায় অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে বিভিন্ন যে 3D প্রিন্টিংটা করে, এই 3D প্রিন্টিং নিয়ে আমি কাজ করি আর কি। একটা জিনিস যখন 3D প্রিন্ট করবো, প্রিন্ট করার পর একটা কোয়ালিটি কিরকম হবে, আর আমরা 3D প্রিন্ট জিনিসটা যতটা সহজ মনে হয়, আমরা যখন প্রিন্ট করি তখন দেখি জিনিসটা আসলে অত সহজ না, অনেক প্যারামিটার চেঞ্জ করা লাগে। সো এসব নিয়ে আমি আমার কাজ করি আর কি। তো এটাই। আচ্ছা আচ্ছা, প্রথম কথা আমি একেবারে শুরুতে একেবারে অনেক আগে চলে গেছি, যে হচ্ছে যে আমরা আমরা জিআরই নিয়ে কথা শুরু করছি। বাট জিআরই করার শুরুর আগে আমি ফার্স্টে বলবো যে আমরা এখানে যারা আছে, আমি জানি না যে আপনারা কোন ব্যাচের, বাট আমরা বইটা আমি যেটা দেখছি যে আমাদের ব্যাচ হচ্ছে পাস করছে মেতে। আচ্ছা, আমি খুব ইনফর্মাল কথাবার্তা বলবো, সো ডোন্ট মাইন্ড। আমরা দেখলাম যে বইটার ব্যাচ পাস করছে হচ্ছে মে মাসে। আর এরপরে হচ্ছে যে 17 ব্যাচও পাস করছে, আমি দেখলাম মে অথবা জুনে হবে। 18ও মনে হয় মে অথবা জুনে পাস করলো। তো আমি ওই জিনিসটাকে টাইম লাইন ধরে তারপর আমি চিন্তা করতেছি অন্য ব্যাচগুলো মে অথবা জুনে পাস করবে, এটাকে আমি টাইম লাইন ধরে এরপর আমি সামনে আগাবো। সো পাস করার পরে যেটা সবার আগে প্রথম আসে, যে হচ্ছে আমাদের কি জিআরই দেওয়া উচিত নাকি উচিত না, এই প্রশ্নটা সবাই সামনে আসে, যে জিআরই দিব নাকি দিব না। সো আমি এখানে একটা জিনিস ফ্যাক্টরকে গুরুত্ব দিব, সেটা হচ্ছে যে তোমার সিজিপিএ কিরকম। আমি মেকানিক্যালের ক্ষেত্রে দেখছি, অন্যান্য ক্ষেত্রে আমি আসলে 100% বলতে পারবো না, বাট মেকানিক্যালের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে সিজিপিএ যদি 3.5 এর উপরে থাকে তাহলে তুমি দিতেও পারো, নাও দিতে পারো। এখন কেন দিবা বা কেন দিবা না এটা নিয়ে পরে বলবো। আর যদি তোমার 3 উপরে থাকে তাহলে আমি বলবো এটা দিতে। দিতে মানে হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করবা তখন হচ্ছে যে মানে তোমার প্রোফাইলটাকে ভালো রাখা লাগবে। তোমার প্রোফাইলটাকে ভালো রাখার জন্য যে তুমি এই করছো, তুমি তোমার একটা স্কোর আছে, এই জিনিসটা দেখার জন্য জিআরই দিবা। ইভেন এমনও হয়েছে আমি এখন অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, জিআরই খরচের ব্যাপারটা বলতেছে কি, জিআরই যখন তুমি দিছো, তুমি জিআরই দিলা, জিআরই দেওয়ার পরে হচ্ছে যে তুমি যখন জিআরইটা অফিসিয়ালি কোন একটা ইউনিভার্সিটিতে পাঠাবা, সাপোজ আমি পাঠাবো নর্থ ক্যারোলিনা একটা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি। সো আমাকে যে কাজটা করতে হয়, আমাকে হচ্ছে নর্থ ক্যারোলিনার ইউনিভার্সিটি, আমি ওয়েবসাইটে গিয়ে জিআরইর ওয়েবসাইটে গিয়ে আমি নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিটা সিলেক্ট করব। এরপর আমি যখন অ্যাপ্লাই করব, সরাসরি ইটিএস, জিআরই যে কোম্পানিটার নাম হচ্ছে ইটিএস, ইটিএস থেকে তোমার জিআরই স্কোরটা ওই ইউনিভার্সিটির কাছে যাচ্ছে। এটাকে বলা অফিসিয়াল স্কোর। আর এটার জন্য হচ্ছে $30 থেকে $35, আমার এক্স্যাক্টলি মনে নাই, 30 অথবা $35 হচ্ছে তোমার খরচ হয়। সো খেয়াল করো, তুমি যখন জিআরই স্কোর একটা ইউনিভার্সিটিতে সেন্ড করতেছো তখন হচ্ছে তোমার $30-35 খরচ হচ্ছে। সো অনেক ইউনিভার্সিটি বলে যে জিআরই লাগবে না। এখন তুমি যদি এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে ইউনিভার্সিটি যদি বলে যে জিআরই লাগবে না, তখন জিনিসটা সাজেস্ট করবো যে তুমি যখন জিআরই মানে জিআরই যে ওয়েবসাইটের ভিতরে তোমার একটা পিডিএফ আছে, পিডিএফ এর ভিতরে তোমার জিআরই স্কোর সব দেওয়া আছে। তুমি ওই পিডিএফটা তুমি তখন গ্রেড কোঅর্ডিনেটরকে পাঠাইতে পারো, যে পাঠায় বলবা যে ওকে, আমি জানি যে তোমার জিআরই স্কোরটা লাগবে না, বাট তুমি এটা সাইডে রাখতে পারো।
কেন এটা আমি রাখতে বললাম, কারণ হচ্ছে যখন ওরা তোমার প্রোফাইল ইভ্যালুয়েশন করবে, তাহলে হচ্ছে ওরা দেখবে যে তোমার জিআরই তুমি দিচ্ছ, একটা স্কোর আছো। যদি ওদের জিআরইটা লাগতেছে না, বাট তুমি দিয়ে রাখতে পারো যদি জিআরই স্কোরটা ভালো হয়, মানে 300-র উপরে যদি হয়। এরপরে হচ্ছে আবার অন্যদিকে তুমি যেহেতু অফিসিয়াল পাঠাচ্ছ না, তুমি যেহেতু পিডিএফটা পাঠাচ্ছ, তোমার $30 থেকে $35 খরচ হয়ে যাবে। অথবা তুমি গ্রেড কোঅর্ডিনেটরকে বলতে পারো যে হচ্ছে আমি যে অফিসিয়ালটা না পাঠায় পিডিএফটা পাঠাইলে কোনো সমস্যা হবে কিনা। সো এভাবে তুমি খরচটাও কমাইতে পারো, আবার তুমি জিআরই স্কোরটাও পাঠাইতে পারো। আর যাদের সিজিপিএ 2.5 থেকে 3+, তাদের হচ্ছে জিআরই অবশ্যই দেওয়া লাগবে, কারণ ওদের আসলে আমার 3.5 থেকে 3 হবে আর কি, মানে 3+ দেখছি, 3.5 থেকে 3 তাদের জিআরই অবশ্যই দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমি 3.5+ যাদের সিজিপিএ তাদের নিয়ে বলি, আসলে তাদের জিআরই দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না। এখন ধরো তোমার সিজিপিএ হচ্ছে 3.5 এর উপরে, কিন্তু তুমি চাচ্ছ একটা টপ ইউনিভার্সিটিতে পড়তে। আমি হচ্ছে ইউএস এর একটা মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ি, টপে পড়তেছি না, আমি জাস্ট যদি এখন তুমি যদি চাও যে আমি সিজিপিও ভালো, আমি হচ্ছে একটা টপ ইউনিভার্সিটিতে পড়বো, আমি হচ্ছে এমআইটিতে ট্রাই মারবো, আমি হচ্ছে পার্ডুতে ট্রাই মারবো, আমি হচ্ছে ইউআইইউসিতে ট্রাই মারবো। এখন তুমি যখন এগুলাতে একটা ট্রাই মারবা, তখন হচ্ছে অ্যাটলিস্ট তোমার প্রোফাইলটা তো ভালো রাখতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যে এটা দিতে পারো। আর তুমি যদি বলো না আমি আসলে একটা মোটামুটি ইউনিভার্সিটির তে পড়বো, বা হচ্ছে টপেও অ্যাপ্লাই করবো, মোটামুটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, আমি হচ্ছে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে 3.5 এর উপরে না থাকলে, 3.5 এর উপরে থাকলে যেটা আসলে ম্যান্ডেটরি। এটা আমি আমার কি বলবো যে রিয়েল লাইফ থেকে দেখছি, আমি আমার ফ্রেন্ডদেরটা দেখছি, আমি দেখছি, আমি বইটার ছেলেপেলেদের ক্ষেত্রে দেখছি। তো আমি বলবো যে জিআরইটা ম্যান্ডেটরি জিনিসটা তা না। অনেক ইউনিভার্সিটিতে জিআরই, অনেকে জিআরই না দিয়েও হয়েছে, অনেকের জিআরই দিয়েও হয়েছে। বাট যাদের হচ্ছে 3 থেকে 3.5 এই রেঞ্জে, তাদেরকে আমি বলবো যে জিআরইটা আসলে দিয়ে রাখতে, তার কারণ হচ্ছে প্রোফাইলটা ভালো করতে। এটাই। আচ্ছা আসিফ, একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে বা আমাদের যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি বলি, তাহলে হচ্ছে 18 ব্যাচের মেজরিটি, এরপরে হচ্ছে 19, এরপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে 21। সো 18 ব্যাচ মানে হচ্ছে মাত্র গ্রাজুয়েশন শেষ করছে, 19 ব্যাচ হচ্ছে গ্রাজুয়েশন শেষ করবে অবস্থা 6 মাস আছে, আর 2021 তো হচ্ছে আরো বেশি বাকি আছে। আর আমাদের আচ্ছা। অল্প, খুবই অল্প কিছু সিনিয়রও আছেন, এখানে হচ্ছে 06, 05, 08 এরকম কিছু সিনিয়র আছেন। তো এই আর কি, আমি একটা স্ট্যাট দিয়ে রাখলাম আর কি। আচ্ছা, আমি এখানে যে টাইমের ব্যাপারটা দেখছি, আমি হিসাব করতেছি যে টাইম স্কেজুলটা হচ্ছে খুবই টাইট। এখানে টাইমটা আমি লিখলাম যে জিআরই কখন দেওয়া উচিত, এখানে একটা টাইম লিখছি আগস্ট থেকে অক্টোবর। আমি বলবো যে আগস্ট মানে অক্টোবরের পরে যাতে কেউ জিআরই না দেয়। এই জন্য আমি বলছি যে হচ্ছে মনে করো আমি এই সামনের ফল ধরবো, ফল মানে হচ্ছে আগস্টে যাব। সো এই জন্য হচ্ছে আমার আসলে তার আগের বছর আগস্ট থেকে অক্টোবর এই টাইম লাইনের মধ্যে আমার জিআরইটা দেওয়া উচিত। আমার কথা বুঝছিস তো? মানে আমি মানে টাইম বলতে কি বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে অক্টোবরের পরে ফল 25 এর যদি কেউ প্রিপারেশন নেয়, তাহলে অক্টোবরের পরে জিআরই না দেওয়াটাই বেটার। হ্যাঁ, এটাই আমি বলবো যে, কারণ এখন অনেকে বলতে পারে ভাই আগস্ট, আপনি সেপ্টেম্বরও পরে তো আসলে টাইম থাকে না। বাট আমি দেখছি, অনেকে দেখছি যে হচ্ছে অক্টোবরে জিআরই দিয়ে পরে হচ্ছে ফল ধরছে, এন্ড মিশিগানে একটা ভালো ইউনিভার্সিটি গেছে। সো এগুলো পসিবল। আর প্রিপারেশন আমি বলবো যে 3 মান্থের বেশি না নিতে, ট্রাই করবা 2 থেকে 3 মান্থ নিতে। বাট বেশি টাইমে জিআরই দেওয়া আসলে উচিত না। যত বেশি টাইম দিবা, ততই আমার কাছে মনে হবে তত বেশি হতাশা বাড়বে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে জিআরই। আমরা কাছে যদি স্টেপ বাই স্টেপ আগাতে চাই, তাহলে আমি বলবো যে ফার্স্ট স্টেপ হচ্ছে জিআরই। আচ্ছা, এরপরেরটাকে আচ্ছা আমি যেভাবে বলতেছি আর কি, যেটা হচ্ছে আমি বলতেছি যে মিনিমাম ক্রাইটেরিয়া, আমি যে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া তাও বলেছি না। আমি এখানে যা বলছি আমার কাছে মনে হয় মিনিমাম এগুলা তুমি যদি ফলো করো, আপনারা যদি ফলো করেন, তাহলে হচ্ছে ইউএস এর মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে আপনারা যেতে পারবেন। বাট আমি একেবারে টপ ইউনিভার্সিটি এমআইটি, হার্ভার্ড, ইউএসসি এগুলোর ক্ষেত্রে বলতেছি না। সো এই জন্য আমি হচ্ছে মিনিমাম যে ক্রাইটেরিয়া এটা নিয়ে বলতেছি। আচ্ছা, এখন অনেকেই বলে যে ভাই জিআরই পরীক্ষা কি আর আইএলটিএস পরীক্ষা কি, দুটার মধ্যে পার্থক্য কি? আমি জানি অনেকে জানে, অনেকে যায় না। জিআরই একটা এক্সাম, জিআরই একটা এক্সাম, এটাতে হচ্ছে পরীক্ষা আসবে, কিছু ইংলিশ থাকবে আর কিছু ম্যাথ থাকবে। এটা জাস্ট একটা, এই এক্সামটা দেওয়ার পরে তোমার জাস্ট একটা নাম্বার পাবা যে তুমি ইংলিশে এরকম পারো, এটা ম্যাথ এতটুকু পারো, এটা ইস করে।
বাট আইএলটিএস পরীক্ষা বা টোফেল পরীক্ষা এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি পরীক্ষা। এটা ইংলিশ প্রফিসিয়েন্সি পরীক্ষা মাস্ট লাগবে। তুমি যে ইউএস এর কোন একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যাচ্ছ, তো তোমার এক্ষেত্রে তুমি যে ইংলিশটা পারো কিনা এটা নিয়ে হচ্ছে আইএলটিএস পরীক্ষা বা টোফেল পরীক্ষা। এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম। সো এইখানে হচ্ছে আইএলটিএস এবং টোফেল পরীক্ষা হচ্ছে 4টা সেকশন থাকে: রিডিং, রাইটিং, লিসেনিং আর স্পিকিং। তুমি একটা ওরা রিডিংটা দেখে, তুমি যখন রিসার্চ করবা তখন তোমার হচ্ছে পেপার পড়তে হবে তুমি রিডিং কিরকম পারো, তুমি তোমার প্রফেসরের কথা বুঝতেছো কিনা, বা তোমাকে যখন কোনো একটা স্টুডেন্ট কোশ্চেন করতেছে ক্লাসে, কেন স্টুডেন্টের ব্যাপারটা আসছে সেটাও বলতেছি, তুমি ওর কথাটা লিসেনিং, ওর কথাটা তুমি বুঝতে পারতেছো কিনা লিসেনিং, তুমি তোমার কথাটা ওকে বুঝাইতে পারতেছো স্পিকিং। আর রাইটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তুমি যখন পেপার লিখবা, পেপার পাবলিশ করবা, তখন তোমার রাইটিং স্কিল কেমন। সো ওভারঅল এই সবগুলা মানে তোমার ইংলিশের দক্ষতার জন্য আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম হচ্ছে আইএলটিএস অথবা টোফেল। কোশ্চেন আসে যে ভাই আমি কোনটা দিব, আইএলটিএস দিব নাকি টোফেল দিব? আমি বলবো যে দুই ধরনের পরীক্ষা, দুইটা মানে আইএলটিএস ভালো টোফেল খারাপ, বা টোফেল দিলে হচ্ছে ইউনিভার্সিটি টোফেল একসেপ্ট করে আইএলটিএস একসেপ্ট করে এমন কোনো কিছু নেই। আমি দেখছি আইএলটিএস টোফেল দুইটাই ইউনিভার্সিটি একসেপ্ট করে। সো যে কোনো একটা দিলেই হয়। আমি এখন সবাইকে আইএলটিএস দিতে সাজেস্ট করবো, যদিও আমি নিজে টোফেল দিছি, বাট আমি বলবো যে আইএলটিএস সাজেশন করবো আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে ব্যাপারটা হচ্ছে আইএলটিএস এবং টোফেলের এটা একটা ভালো যেটা প্লে রোল করে সেটা হচ্ছে ওরা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে। অনেক ক্ষেত্রে হচ্ছে যে ধরো আপনাদের হচ্ছে আইএলটিএস অথবা টোফেল স্কোর সেটা হচ্ছে ভালো ভালো মানে হচ্ছে যে আইএলটিএস হচ্ছে আপনার 8+ এবং টোফেল হচ্ছে 110+ বা 105+। তখন যেটা হয় যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, হতে পারে আপনি প্রফেসর ম্যানেজ করতে পারেন না, তখন ইউনিভার্সিটি দেখবে যে হচ্ছে আপনার মোটামুটি প্রোফাইল ভালো, আপনার হচ্ছে ইংলিশ স্পিকিং ভালো, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো, তখন এই জিনিসটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ভূমিকা মানে এটা হেল্প করবে আর কি। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে। আমরা বুয়েটে যেরকম আমাদের ল্যাবে জুনিয়র টিচাররা যেরকম ল্যাব নিত, এখানে হচ্ছে টিএরা হচ্ছে ল্যাব নেয়। সো যদি ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকে, যদি ইংলিশে আমি বুঝাইতে পারি স্টুডেন্টদেরকে, সো এই জিনিসগুলো আর কি ইংলিশ প্রফিসিয়েন্সি আর্টস এবং টোফেল স্কোর এটা অনেক ইউনিভার্সিটি এটা সেন্ট্রালি দেয় আর কি। সো টিএ পাইতে হেল্প করে। আর আমি বলবো যে আর্টস স্কোর হচ্ছে 6.5 এর উপরে, আর টোফেল হচ্ছে 85+ উপরে থাকলে আমি বলবো বেটার। বাট টোফেলের ক্ষেত্রে আমি নিজে আর্টস নিয়ে দেখে আর্টস নিয়ে কিছু ওইভাবে বলতে পারবো না, বাট টোফেলের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা যে টোফেলের যে প্রত্যেকটা পার্ট আছে, রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং, সবগুলোতে 20+ পাওয়া বেটার। আমি জাস্ট মিনিমাম ক্রাইটেরিয়া বলতেছি, এর থেকে যত বেশি পাবা ততই ভালো। আর টোফেলের যদি টাইমলাইন বলি, আমি টোফেল বা আইএলটিএস এর টাইমলাইন আমি বলবো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া বেটার, যাতে তোমার অক্টোবর অথবা ডিসেম্বরের মধ্যে হাতে একটা রেজাল্ট থাকে, যে অ্যাটলিস্ট মানে একটা রেজাল্ট আছে যে হচ্ছে আমি এটা ইউনিভার্সিটিতে সেন্ড করতে পারবো। আর আইএলটিএস এর ব্যাপারটা আমি জানি না, টোফেল যেহেতু ইটিএস হচ্ছে জিআরই দের আর কি, জিআরই এবং ইটিএস হচ্ছে একই কোম্পানির। সো তুমি যখন টোফেল স্কোর কোন একটা ইউনিভার্সিটিতে পাঠাবা, সেম জিনিস আইএলটিএস এর মতো তোমার মনে হয় $25 থেকে $30 খরচ হবে জাস্ট একটা স্কোর সেন্ড করতে। এটা হচ্ছে এখানে আমি একটা ইনফো দেই যে খুব সম্ভবত টোফেলেও তো জিআরইর মতো এক্সাম সেন্টারে বসে কয়েকটা ইউনিভার্সিটিতে পাঠানো যায় না? হ্যাঁ, এখানে ব্যাপার আছে, জিআরইতে হচ্ছে যে যখন জিআরই স্কোরটা পাবা, স্কোরটা পাওয়ার পরে হচ্ছে যে আমি 4টা ইউনিভার্সিটিতে ফ্রিতে পাঠাইতে পারবো। এখন আমি এভাবে বলি আর কি, আমি যে 4টা ইউনিভার্সিটিতে পাঠাইছি ওই 4টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি নাই, কারণ হচ্ছে আমি কোন 4টা ইউনিভার্সিটি পাঠাবো আমি তো জানি না। আমি যখন সেপ্টেম্বরে উইদাউট আমি কোনো প্রফেসর ধরি না, আমি কিভাবে যাবো কোন 4টা প্রফেসর, কোন 4টা ইউনিভার্সিটিতে পাঠাবো? আর টোফেল সিস্টেমটা হচ্ছে আমি পরীক্ষার আগের দিন সিলেক্ট করবো আমি কোন ইউনিভার্সিটিতে পাঠাবো, এক্সাম শেষে না। ওকে আচ্ছা, তাহলে হচ্ছে টোফেলে তো আর জিআরইতে যেরকম জিআরই দেওয়ার পরে আমি এক্সাম সেন্টার থেকে বের হয়ে আসার পরে আর ফ্রিতে কোথাও আর পাঠাইতে পারতেছি না, সিমিলারলি টোফেলেও আর এক্সামের পরে আর পাঠাইতে পারতেছি না, ইভেন এক্সাম সেন্টারেও বসে পাঠাইতে পারতেছি না। না। এই জিনিসটা আমি জানতাম না, যে আমি ভাবছিলাম যে এটা সেম, তো আমি হচ্ছে টোফেল পরীক্ষার পরে হচ্ছে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিব। আমি যখন পরীক্ষা দিয়ে করার মার্কস দিতাম, এখানে কোনো ইউনিভার্সিটি পাঠানোর সিস্টেম নেই। পরে শুনছি যে পরীক্ষার আগের দিন নাকি ওরা মেল পাঠাইছে যে হচ্ছে চেক, মানে আমি 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবো। পরীক্ষার আগের দিন কখন আমি মেল চেক করবো ভাই?
এই জন্য আর আমি নিচেই পাঠাতে আচ্ছা, পারি নাই। ইন্টারেস্টিংলি আইএলটিএস এ এই জিনিসটা করা যায়। আইএলটিএস হচ্ছে পরীক্ষার পরেও আমার যতটুকু ধারণা মানে একটা সার্টেইন টাইম পর্যন্ত, এটা 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে, মানে 6 মাস না অবশ্যই 1 বছর বা 2 বছর এই সময় পর্যন্ত ফ্রিতে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে পাঠানো যায়। আমি তো শুনছি এই জন্য 10টা আমার মনে হয় আসলে ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি হ্যাঁ এরকম 10টাতে পাঠানো যায়। আমি যখন দিছিলাম আমার সময় হচ্ছে 10টা স্লট ছিল, কিন্তু হচ্ছে ইন্টারেস্টিংলি আমার হচ্ছে খুব সম্ভবত 4টা বা 5টা স্লট শেষ হয়েছে, মানে এখন আমার 6টা স্লট বাকি আছে। কারণ অনেক হ্যাঁ, জায়গায় তো হচ্ছে আইএলটিএস জাস্ট হচ্ছে পিডিএফ দিলে হয়ে যায়। আবার কোথাও হ্যাঁ, হচ্ছে যে একটা আইএলটিএস এর ক্ষেত্রে একটা আইডি থাকে, যতটুকু হ্যাঁ। মনে পড়ে এটা হচ্ছে টিআরএফ আইডি। তো এই আইডিটা আচ্ছা, আচ্ছা। দিলেও অনেক জায়গায় একসেপ্ট করে, মানে টোফেলের মতো, মানে সব জায়গায় টাকা খরচ করতে হয় না আর কি আইএলটিএস আচ্ছা, এর আমি ক্ষেত্রে। আমি শেষে কিন্তু কস্ট নিয়েও বলবো আর কি। সো আমি আমার ইচ্ছা আছে হ্যাঁ, শেষে একটা সাইড বাই জাস্ট কস্ট নিয়ে অ্যানালাইসিস করব যে ইউজুয়ালি কিরকম ওকে, খরচ হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্লিজ ক্যারি অন দোস্ত। আচ্ছা। এখন আমার আইএলটিএস দেওয়া শেষ, আমার টোফেলও দেওয়া শেষ। এখন আমার কাজ কি? এখন কাজটা হচ্ছে আমি ইউনিভার্সিটি গুলাতে মেইল করব প্রফেসরদেরকে, তাই না? তো এখন আমি এটা কিভাবে দেখবো যে ইউএস নিউজ, ইউএসএ ইউজুয়ালি ইউএস নিউজ ফলো করে আর কি। ইউএস নিউজ ওয়েবসাইটে হচ্ছে অবশ্যই এটা সাবস্ক্রিপশন কিনা লাগে। আমাদের সময় হচ্ছে আমরা মেকানিক্যাল 16 এর সবাই মিলে সাবস্ক্রিপশন কিনছিলাম, সো পার পার্সন মনে হচ্ছে 50 টাকা করে পড়ছে, বাট আসলে এটা 300 টাকা 3000 টাকার মতো আর কি ইউএস নিউজ এর 1 বছরের সাবস্ক্রিপশন। এখন এই ইউএস নিউজ এর আচ্ছা, এখানে যেটা আর কি আমি একটু দেখি কিছু লিখতে পারি কিনা, আমার মনে হয় লেখা উচিত। আচ্ছা, যদি লাগে তখন আমি করবো। আচ্ছা, সো ইউএস নিউজ এর হচ্ছে আমার সাথে হচ্ছে ইউএস নিউজ আমি জানি যে প্রায় 200টার মতো র্যাঙ্ক থাকে আর কি, যে 200টা ইউনিভার্সিটি মানে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্ক। আমি মেকানিক্যাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, আমি ইউএস নিউজ এর যদি দেখি গ্রেড প্রোগ্রামে মেকানিক্যাল কেমন, ওরা 1 থেকে 200টা ইউনিভার্সিটির মতো র্যাঙ্ক দিবে। এই 200টা ইউনিভার্সিটি হচ্ছে ইউএস এর জন্য বেস্ট। তো আমি এক্ষেত্রে যেটা করতাম আর কি, আমি নিজে যা করতাম সেটা হচ্ছে আমি হচ্ছে মনে করি যে আমি আমার নিজের প্রোফাইল হিসেবে আমি জানি আমার প্রোফাইল এমন, আমি হচ্ছে অবশ্যই টপ 20-তে পারবো না আমি জানি। সো এই জন্য আমি আমার ওই হিসেবে আগাইতাম যে হ্যাঁ 21 থেকে আগাইতাম। সো আমি কি করতাম 21 যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির গোল করতাম যে অমুক ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তো এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যাওয়ার পরে হচ্ছে আমি দেখলাম যে হচ্ছে প্রফেসরদের লিস্ট আছে যে অমুক প্রফেসর তমুক প্রফেসর, প্রত্যেকটা প্রফেসরের ওয়েবসাইটে যাইতাম, গিয়ে দেখতাম যে তার রিসার্চ ফিল্ড কি, তার রিসার্চ ফিল্ড কি, সে কি নিয়ে কাজ করে, সে কি হিট ট্রান্সফার নিয়ে কাজ করে নাকি ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করে। সো এখন এগুলো চেক করার পরে আমার একটা নিজের রিসার্চ ইন্টারেস্ট আছে, আমি নিজে এই টাইপের প্রফেসরকে এই টাইপের কাজ করতে চাই। তো আমি কি করতাম যে একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে মনে করো 20টা প্রফেসরের নাম আছে, এর মধ্যে আমি সিলেক্ট করতাম হচ্ছে 3-4 জনকে, 3 জনকে হয়তো সিলেক্ট করতাম, 3 জনের মধ্যে আবার একজনকে খুব ভালো মনে হয়েছে আমার কাছে, হ্যাঁ আমার তার কাজটা বেশি ভালো লাগছে। তখন আমি কি করতাম যে ওই প্রফেসরের হচ্ছে অনেক প্রফেসর হচ্ছে নিজস্ব আবার রিসার্চ গ্রুপের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে দেখতাম তার কোনো হায়ারিং আছে কিনা, সে কোনো স্টুডেন্ট নিবে কিনা। অনেক ক্ষেত্রে প্রফেসররা হচ্ছে ওয়েবসাইট আপডেট করে, অনেক ক্ষেত্রে প্রফেসর আপডেট করে না। বাট আমার যদি প্রফেসরের কাজ ভালো লাগতো আমি কি করতাম, আমি হচ্ছে প্রফেসরকে মেল করতাম যে হ্যাঁ আমার কাজটা, আপনার কাজটা আমার ভালো লাগছে। আমি হচ্ছে তাকে মেল করতাম, আর মেলের সাথে কি করতাম, মেলের সাথে আমি সিভি অ্যাড করতাম। এটা হচ্ছে আমি এবার আমি 21 নম্বর ইউনিভার্সিটিটা করলাম। এরপরের দিনে ওই জন্য আমি যদি আরো এনার্জি থেকে 22, 23, 24 এরকম আরো 5টা ইউনিভার্সিটিতে করে ফেললাম আর কি, মেল পাঠায় ফেললাম। এরপরে আমি যেটা করছি আর কি, আমি আমার নিজেরটা বলেছি, এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় 5টা মেল করলে হয়ে যায়। এভাবে হচ্ছে আমি মনে হয় 170টা পর্যন্ত মনে হয় গেছি আর কি, সবগুলো ওয়েবসাইটে গেছি। ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে দেখছি কোন প্রফেসরের সাথে আমার রিসার্চ মিলে, এরপরে হচ্ছে আমি ইয়া করলাম আর কি, কি জানি মেইল করে দিছি। এখন মেইল করার একটা যেটা সবচেয়ে ভালো একটা আমি কি বলবো যে খুব ভালো জিনিস হচ্ছে মেইল করলে মেইলের রেসপন্স পাওয়ার প্রবাবিলিটি কম। মনে করো যে আমি যদি 100টা মেইল করি আমি 5টা রেসপন্স পাবো। 5টার মধ্যে হতে পারে যে কিছু হবে যে আমার ফান্ডিং নাই, কিছু হবে যে না না 5টা রেসপন্স পাবো, হয়তো 5টা হয়তো 5টা প্রফেসর ইয়া করতে চায় আর কি, জুম মিটিং করতে চাবে। সো আমার কাছে মনে হচ্ছে যখন তুমি প্রফেসরের সাথে জুম মিটিং করবা তখন এই জিনিসটা আসলে প্রথম মিটিংটা খুবই বাজে হবে, মানে হচ্ছে ওই ইউনিভার্সিটি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম। বাট এরপরে তুমি যখন 2টা বা 3টা ইয়া করবা আর কি, যে মিটিং করবা, তখন দেখা যাবে যে তোমার আসলে
3 নাম্বার বা 4 নাম্বার মিটিং অন্য কোনো প্রফেসরের সাথে থাকলে দেখা যাবে তুমি বুঝবা যে আসলে একটা প্রফেসর কি এক্সপেক্ট করে, এন্ড তুমিও স্লাইড ওই হিসেবেই বানাবা। তুমি জানো যে হ্যাঁ আমার আমি জানি আমার প্রফেসরকে এই দেখানো লাগবে, এই হিসেবেই করতে হবে। এই জন্য আমি বলবো যে মেইল করা দরকার। মেইল করলে হচ্ছে কয়েকটা রেসপন্স পাবা, কয়েকটা ইন্টারভিউতে বসলে তুমি দেখবা যে ওনারা কি এক্সপেক্ট করে, এন্ড ওই হিসেবে তুমি নিজেকে নেক্সট কোয়ার্টারতে প্রিপেয়ার করবা। এই জিনিসটা আমাকে খুব হেল্প করছে। আমি যখন আমার প্রথম ইন্টারভিউ ছিল নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটিতে, তো ওইটাতে আমার হয় নাই। তো ওইটাতে হচ্ছে প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো ভাবছি যে মিটিং হয়তো জিজ্ঞাসা করবে আমার রিসার্চ নিয়ে। সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি এই রিলেটেড কেন কাজ করতে চাও, তুমি নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চাও। সো সে আর রিসার্চ নিয়ে বা টেকনিক্যাল টার্ম নিয়ে কোনো কোশ্চেনই করে নাই। সো এই টাইপের জিনিসপত্রের জন্য আমি আসলে অভ্যাস ছিলাম না। সো এরকম আর কি নিজেকে আসলে বুঝতে পারবো যে হচ্ছে প্রফেসররা কি কি জানতে চায় ইন্টারভিউতে। আবার শার্লটের এক প্রফেসরের ইন্টারভিউ দিছিলাম, ওই প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে যে আমি ওই মোটিভেশন হাবি যাবে সবকিছু স্লাইড বানায় ফেলছিলাম, মাথায় রাখছিলাম। সে আমাকে বলছিল যে অমুক ইকুয়েশনটা বলো, ওটাও সব পারছিলাম, বাট এরকম আর কি যে জিজ্ঞাসা করে আর কি প্রফেসররা। তো এই জন্য আমার কাছে মনে হয় যে প্রথম এক দুইটা ইন্টারভিউ হয়তো বাজে হবে, বাট আস্তে আস্তে এই জিনিসটা বুঝাবে যে আসলে প্রফেসররা কি এক্সপেক্ট করে, ওই হিসেবে নিজেকে প্রিপেয়ার নেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে মেল। আমি মেলটা আসলে কিরকম লিখবো, আমি অনেকে আমাকে মেল পাঠাইছে যে ভাই আমি প্রফেসরকে মেল পাঠাবো, এই মেলটা কি মেলের সাইজ কি এতটুকু ঠিক আছে নাকি। আমি দেখলাম বিশাল মেল। এখন একটা সহজ বাংলা ভাষায় বলি যে কেউ যদি নর্মালি চিন্তা করো যে কেউ যদি আপনাকে একটা মেসেজ দেয়, বিশাল মেসেজ, তাহলে হচ্ছে যে আসলে কেন জানি পড়তে ভালো লাগবে না আর কি। তো আমার কাছে মনে হচ্ছে মেলটা হইতে হবে খুব স্পষ্ট যে আমি হচ্ছি কি নিয়ে কথা বলতে চাই, আর আমার মেইলের সাথে আমি কি করবো, আমি সিভি অ্যাড করবো। এখন মেইলটা কিরকম হবে, ছোট কিরকম হবে, আমি বলবো যে মেইলের ফার্স্ট পার্টটাতে আমি লিখবো যে হচ্ছে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি, আমি হচ্ছে সিজিপিএ এমন, আমার জিআরই টোফেল স্কোর এরকম। মেইলের এই পরের পার্টটাও বেশি বড় হবে না। তার প্রফেসরের রিসার্চটা আমার কাছে ভালো লাগছে। কেন ভালো লাগছে এটা যদি আমি বলবো, যাদের পাবলিকেশন আছে তারা হচ্ছে এভাবে লিখতে পারে যে হ্যাঁ আমি এই রিলেটেড কাজ করছি, এই কাজ করছি। খুব বড় করে লেখা লাগবে না, খুব ছোটভাবে লিখতে, আমি এই রিলেটেড কাজ করছি, এই করছি। সো আমি আপনার কাজটার সাথে আমার অ্যালাইন করা রিসার্চ, আমি আমি জানি যে হচ্ছে ফিউচারে আমি ইয়া করতে চাই, আপনার ল্যাবে নিজেকে ল্যাবে জয়েন করে কন্ট্রিবিউট করতে চাই। এই জন্য হচ্ছে আপনাকে কোনো পজিশন আছে কিনা দেখতে পারেন, এগুলো আর কি। আমি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলবো যে সাবাস ফাঁকিবাজের একটা ইয়ে আছে, ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা সার্চ দিতে পারেন সাবাস ফাঁকিবাজ ইমেল টু প্রফেসর। ওই ইউটিউবে ভিডিওটাতে খুব ভালোভাবে বলেছে আর কি যে কিভাবে কিরকম ভাবে মেইলে কি কি লিখতে হবে। আমি বলবো যে ওই ভিডিওটা ফলো করতে, ভিডিওটা খুবই সুন্দরভাবে ওই ভিডিওতে এসব কথাবার্তা বলছে, ওইটা ফলো করলেই হবে। আর এটাই খুব বড় করে লিখতে হবে। আপনার যদি পেপার নেই আপনি এভাবে লিখতে পারেন যে হচ্ছে আমার আপনার এই কাজটা ভালো লাগছে, আমি খুবই ইন্টারেস্টেড, পারলে হচ্ছে এই টপিক নিয়ে একটু হালকা পাতলা পড়ালেখা করে রাখলে ভালো, যে আমি হচ্ছে আমার নলেজ দিয়ে হচ্ছে ট্রাই করবো ইয়া করতে। এটা একটু আসলে একটু কি বলবো আর কি, একটু তেল দেওয়া লাগবে, বাট বেশি বড় করা লাগবে না। বেশি বড় করলে প্রফেসররা অর্ধেক পড়ে আর পড়ে না, আমি নিজেই দেখছি। সো এটাই করতে, আর খুবই হচ্ছে মেয়েটা বেশি বড়ও করবেন না, ছোটও করবেন না, আর হচ্ছে সিভি অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা কি বলবো, এই জিআরই দিলেন, টোফেল দিলেন, এখন হচ্ছে প্রফেসরদেরকে মেইলও করলেন। এখন হচ্ছে আমরা হচ্ছে এখন এসওপি লেখা শুরু করব, যে হচ্ছে যে এসওপিটা কিরকম হবে। আচ্ছা, তো এসওপি জিনিসটা হচ্ছে যে আমি এসওপিটাকে এভাবে চিন্তা করবো, এসওপি হচ্ছে একটা গল্প, আমার একটা লাইফের গল্প। তো আমি এসওপি সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি যখন কয়েকটা এসওপি পড়বেন, আমার নিজের মেইলে মনে হয়, আমার নিজের মেইল আমার কাছে মনে হয় এখনো 12-13টার মতো এসওপি সেভ করা আছে। এই এসওপি গুলো হচ্ছে বইটার কিছু টিচারদের, এরপরে হচ্ছে আর বিভিন্ন মানুষদের, প্রত্যেকটা এসওপি হচ্ছে আমি পড়ছি। এখন আমি এসওপি গুলো পড়ার পর আমি ভাবছি এসওপি হচ্ছে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করা, আপনার যে গ্রেড যারা আছে আর কি, যারা হচ্ছে ইউনিভার্সিটি কমিউনিটি, যারা হচ্ছে আপনাকে সিলেক্ট করবে এই কমিটিটা, ওই কমিটির কাছে আপনার নিজেকে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হচ্ছে এসওপি। তো এসওপিটা হচ্ছে অনেকে, আমি বলবো যে আপনারা যখন যারা ইংলিশে ভালো তার এসওপিটা আমি বলবো যে ইংলিশে লিখতে, আর যারা ইংলিশে বাজে
আমার মতো তাদেরকে আমি বলবো যে এসওপিটা বাংলা লিখতে। এখন বাংলায় কেন লিখবেন? বাংলা লেখার পরে এটাকে আমি বলবো যে আপনি ইংলিশে কনভার্ট করবেন। এটা আমি সাজেস্ট করবো। আমি নিজেও শুরুতে ভাবতাম যে আমি এসওপি কি লিখবো, আমার তো লেখার কিছুই নেই। বাট আমি যখন এসওপি শুরুতে লেখা শুরু করছি, আমারটা 5 পেজ হয়ে গেছে। সো এটাকে আচ্ছা, এসওপি জিনিসটাকে আমি বলবো যে শুরুতে আপনার একটা গল্প লিখতেছেন আপনার নিজের সম্পর্কে। আপনাকে কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাকে কেন হচ্ছে আকৃষ্ট করছে, আপনাকে মোটিভেশনটা কি, এটা হচ্ছে আমি বলবো যে ফার্স্ট পার্টে লিখতে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ইয়া ইয়া করি আর কি জানি, গাড়ি দেখতে ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জয়েন করছি। শুধু গাড়ির কথাটা বললে হবে না, আমি নিজে আমার নিজের যে পার্সোনাল লাইফ, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে। আমি যখন চাঁদপুরে যেতাম, চাঁদপুরে হচ্ছে আমরা লঞ্চে যেতাম, তখন দেখতাম লঞ্চের বিশাল বিশাল ইঞ্জিনগুলো দেখে আসলে আমার কাছে কেমন লাগতো, ভয়ঙ্কর লাগতো। বাট হচ্ছে যে এই ইঞ্জিনগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এই কিভাবে এই নদীতে এই বিশাল নৌকাটা মানে লঞ্চটা যাচ্ছে। এই জিনিসটা আমার আসলে মাথায় আসছে যে আসলে ভাই এই জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এটা আমাকে মেকানিক্যালি মোটিভেশন করছে, এই জিনিসটা আমি বলবো না, বাট এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভাবতাম আর কি। সো আমি এই কথাটা লিখছি যে হচ্ছে ছোটবেলায় কিভাবে আমাকে মোটিভেট করছে। এটা মেকানিক্যাল হতে পারে, এটা সিভিল হতে পারে, যে কিভাবে ছোটবেলায় আমি আমার ফিল্ডে আসতে মোটিভেশন পাইছি। সেকেন্ড পার্টটা হচ্ছে আমি এভাবে লিখছি, বাকিদেরটা আসলে এটা নিজের ক্ষেত্রে এভাবে লিখতে হবে, নিজের একটা অনুভবে লিখতে হবে। আমার বইটার, আমি সহজ বাংলা ভাষা বলি, আমার বইটির প্রথম 4টা সেমিস্টারের রেজাল্ট ছিল খুবই খারাপ, পরে 4টা সেমিস্টার রেজাল্ট ছিল মোটামুটি ভালো। তো আমি ভাবে ফার্স্টে লিখছি যে হচ্ছে যে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে শুরুর দিকে কোপ আপ করতে সমস্যা হচ্ছে, বাট পরে হচ্ছে আমি আস্তে আস্তে ওভারকাম করতে পারছি। আমি আস্তে আস্তে যখন কোর্স সাবজেক্টগুলা, থার্ড ইয়ার পরে যখন কোর্স সাবজেক্টগুলা হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, এগুলো যখন পড়া শুরু করছে, তখন আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা প্যাশন সৃষ্টি হয়েছে। তখন আমি বুঝছি যে আসলে এরপরে আমি পরে সেমিস্টারগুলোতে ভালো করতে পারছি। তো এই জিনিসটা হচ্ছে আমি আসলে কি করছি আমার ইউনিভার্সিটি লাইফে। কেউ যদি পুরা প্রত্যেকটা মানে পুরা ইউনিভার্সিটি লাইফে যদি সিজিপিএ সেমই থাকে, এভারেজ থাকে, তাহলে এইভাবে লিখবেন যে হচ্ছে আমি হচ্ছে শুরুতে বুঝতে কষ্ট হয়েছে, বাট পরে আস্তে আস্তে আমার কোর টপিক গুলো বুঝতে পারছি। হয়তো আমার রেজাল্ট ভালো না, না রেজাল্ট ভালো না এটা সরাসরি বলা উচিত না, বলা উচিত যে হচ্ছে যে আমি কোর্স সাবজেক্ট গুলো পড়ছি, পড়ে এনজয় করছি, আমি থিওরি গুলা বুঝছি, কিভাবে কাজ করে এগুলা বুঝছি। এটা আমার কাছে বলবো যে এই এসওপি তে হচ্ছে আমার ইউনিভার্সিটির আমি কি কি করলাম এটা নিয়ে লিখতে। আর আরেকটা জিনিস তো বলছি যে এসওপি কি লিখবো, এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমি যখন এসওপি কয়েকটা পড়বো তখন মোটামুটি আমার আইডিয়া চলে আসবে। থার্ড পার্টটা হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আমি যে বইটা আমার প্রথম থার্ড পার্টে আমি লিখবো যে আমি আমার থিসিস কি নিয়ে কাজ করছি বা আমি রিসার্চ কি নিয়ে কাজ করছি। এক্ষেত্রে আমি আমার রিসার্চ এটা নিয়ে কাজ আমি করছি। আমি বইটা আমার মেকানিক্যাল আমার ছিল, সুপারভাইজার ছিল আমান স্যার। তো আমি হচ্ছে ফুয়েল সেল নিয়ে কাজ করছিলাম, আমি ফুয়েল সেল নিয়ে কাজ করছি। তো ফুয়েল সেল আমাদের আসলে রিসার্চ অবজেক্টিভটা কি ছিল, আমরা হচ্ছে ম্যাটল্যাব কোড ইউজ করছি, আরো কি কি ইউজ করছি। মেইন কথা হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড করছি। আপনি যদি পাইথন ইউজ করেন আপনি লিখবেন আমি পাইথন ইউজ করছি। আপনি এক্সপেরিমেন্টাল কাজ করেন এক্সপেরিমেন্টাল লিখবেন যে আমি হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ করছি, আমি এগুলা করছি। এখন কথা হচ্ছে এটা আর কি, আমি আমার নিজের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখবো যে হ্যাঁ আমার রিসার্চ নিয়ে আইডিয়া আছে, সো আমি হচ্ছে এই কাজ করতে পারবো, আমার সমস্যা নেই, এটা আর কি মানে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাই তুলে ধরবো। ফোর্থ পার্টটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে হবে কি, আচ্ছা আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি, আমি যখন প্রফেসরকে মেল করব, প্রফেসর হচ্ছে কি টাইপের রিপ্লাই দিতে পারে। এক রিপ্লাই হচ্ছে প্রফেসর দিতে পারে যে আমার কোনো ফান্ড নাই, আমি নিতে পারবো না, বা আমার কোনো স্টুডেন্ট এখন আমি নিব না। সেকেন্ড রিপ্লাইটা হচ্ছে প্রফেসর বলবে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর আমি তোমার ইন্টারভিউ নেবো। এটা প্রচুর হয়, অনেক ইউনিভার্সিটির প্রফেসর বলবে যে তোমাকে অ্যাপ্লাই করতে, তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে হচ্ছে প্রফেসররা তোমার ইন্টারভিউ নেবে। এইখানে এটা নিয়ে একটা কাহিনী বলবো আর কি, এটা একটু পরে বলতেছি। আর আরেক ক্ষেত্রে প্রফেসররা হচ্ছে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নেওয়ার পরে বলবে আর কি যে ওকে তুমি এসওপি তে আমার নাম লিখে অ্যাপ্লাই করো। এখন এসওপি জিনিসটা কি, এসওপি তে আচ্ছা এসওপি তে এই পার্টটা তার রিসার্চ দ্য প্রফেসর এন্ড দেয়ার রিসার্চ, এই জিনিসটা হচ্ছে যে এসওপি তে কোন একটা শুরুতে আসলাম, কোন একটা প্রফেসর বললো যে এসওপি তে তার নাম লিখতে, তখন তুমি লিখবা যে আমি প্রফেসর অমুকের ল্যাবে কাজ করতে ইচ্ছুক, তার এই 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 কাজগুলো আমার কাছে ভালো লাগছে, সো আমি হচ্ছে আমি তার রিসার্চের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করে আমি তার ল্যাবে কাজ করতে চাই, এটা লিখবা আর কি। আচ্ছা লিখবেন, এটা লিখবা।
এখন যদি এমন অনেক ক্ষেত্রে প্রফেসর কি বলছে যে আগে অ্যাপ্লাই করো, পরে হচ্ছে আমি ইয়া করবো আর কি জানি তোমার ইন্টারভিউ দিব। এই ক্ষেত্রে আপনি $150 খরচ করে অ্যাপ্লাই করলেন, করার পরে হচ্ছে যে প্রফেসর আপনার ইন্টারভিউ আপনার ভালো লাগলো না, তা আপনার তাহলে কি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার টাকাটা নষ্ট না? এই ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করবো, এই জিনিসটা হচ্ছে আমি কয়জনের ক্ষেত্রে দেখছি এটা কাজ করে। এসওপিতে আমি বলবো যে 4 জন প্রফেসরের নাম বলতে লিখতে। কেন 4 জন এটা নিয়েও পড়ে আসবো, কেন 3 জন না, কেন 4 জন এটা নিয়েও বলবো। ধরি আমার হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সে, তো আমি যখন এসওপিতে বললাম না এক প্রফেসর বলছে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, পরে হচ্ছে আমি ইন্টারভিউ নিব, নাম্বার 1 আমি ওই প্রফেসরের নাম লিখবো। আমি প্রফেসর অমুকের কাজ আমার কাছে ভালো লাগছে, তার কাজ আমার রিসার্চ এলানের সাথে মিলে, তো আমি হচ্ছে তার সাথে কাজ করতে আগ্রহী। এই অমুক প্রফেসর কি, সে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের প্রফেসর। আচ্ছা, সেই ম্যাটেরিয়াল সায়েন্সের প্রফেসর। এখন এই প্রফেসর ধরেন আপনার ইন্টারভিউ নেওয়ার পর আপনার প্রফেসর বললো যে হচ্ছে সে আপনাকে নিবে না, তাহলে তো আপনার কি ইউনিভার্সিটি $150 মানে আপনার তো পুরো নষ্ট হলো না অ্যাপ্লাই করা। এখন আপনি 2-3 এসওপিতে আপনি আরো 2টা প্রফেসরের নাম লিখে রাখতে পারেন, ওই ম্যাটেরিয়াল সায়েন্সের, কিন্তু খেয়াল করেন ম্যাটেরিয়াল সায়েন্সে আমি অমুক প্রফেসরের সাথে কাজ করতে আগ্রহী, এছাড়াও আমি অমুক প্রফেসরের এই কাজটা আমার ভালো লাগছে, সে এই রিলেটেড কাজ করেছে, সো তার সাথে আমার কাজ করতে সমস্যা নেই, এবং আমার অমুক প্রফেসর তার কাজও ভালো লাগছে, তার কাজ আমি এভাবে কন্ট্রিবিউট করতে পারবো, সুতরাং যেহেতু তার কাজ এবং অমুক কাজের মধ্যে কিছুটা মিল আছে, সো আমি হচ্ছে তার সাথে কাজ করতে সমস্যা নেই। তাহলে যেটা হবে, আমি নিজে দেখছি আর কি, এটা আমি আমার সাথে হয়েছে বা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, যদি হচ্ছে এই প্রফেসরটা হচ্ছে দেখা যায় যে কোনো কারণে আপনাকে নিল না, এই ক্ষেত্রে অনেক সময় হয় যে এই প্রফেসরদের নাম যেহেতু আপনি এসওপিতে লিখছেন, এই প্রফেসরে আপনাকে নিজে থেকে মেল করবে যে হচ্ছে যে আমি তোমার সাথে ইন্টারভিউ করতে ইচ্ছুক, তুমি কি আগ্রহী কিনা। আমি অনেক ইউনিভার্সিটি আমি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, আমি 9টাতে অ্যাপ্লাই করছি, 9টার মধ্যে এমন হয়েছে কিছু ইউনিভার্সিটিতে 1 নম্বর প্রফেসরকে আমি রিজেক্ট মারছি, বাট পরে 2 এবং 3 নম্বর প্রফেসর হচ্ছে আমাকে মেল করে পাঠিয়েছে যে তোমার কি টাইম হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। সো এটাই আর কি, যে হচ্ছে দেখা যায় যে ইউনিভার্সিটির মানে 2 এবং 3 এই এসওপিতে প্রফেসরের নাম লিখলে দেখা যাবে যে এই প্রফেসররা নিজেরাই অনেক সময় মেল করবে যে হচ্ছে যে তোমার সাথে কাজ করতে আগ্রহী বা একটা মিটিং নিতে আগ্রহী। সো এই জন্য আমি বলবো যে 2-3 লিখতে। এরপরে এখন আপনি 1 থেকে 3 এই 3টা কিন্তু প্রফেসর হচ্ছে আপনি ম্যাটেরিয়ালের, বাট আপনার কোনো কারণে এমন হয়ে যাবে ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়ালের সব প্রফেসর হচ্ছে হায়ার করা, স্টুডেন্ট হায়ার করে রাখছে, বাট হিটের প্রফেসর হচ্ছে স্টুডেন্ট দরকার। আপনি এভাবে লিখতে পারেন যে 3টা প্রফেসর নামে এসওপিতে লেখার পরে 4 নাম্বার এভাবে লিখতে পারেন যে এছাড়াও আমি ওপেন, অন্য রিসার্চ ফিল্ডের প্রতি আমার ওপেন, আমার অন্য ফিল্ডের উপর প্যাশন আছে, আমি হচ্ছে অমুক প্রফেসর। খেয়াল করেন এখানে ছিল ম্যাটেরিয়াল, এখন কিন্তু হিট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে 4 নাম্বার রাখবেন না, এভাবে লিখবেন যে আমি ওপেন, আমি রিসার্চের এটার প্রতি ওপেন, আমার আর কি যে বাউন্ডারিজ নেই আর কি, যে আমি ম্যাটেরিয়াল কাজ করতে হবে, আমি হচ্ছে অমুক প্রফেসর, তো এই কাজেও আমার ভালো লাগছে, এই কাজেও আমরা ইন্টারেস্টেড। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এসওপি পড়লেই দেখবেন যে এই টাইপের অনেক কথাবার্তা আছে প্রচুর। সো আমি এই জন্য বলবো 4টা প্রফেসরের নাম লিখতে, আমি এটাই আমি সাজেস্ট করবো আর কি। আর এসওপিতে 5 নাম্বার যে পার্টটা, এসওপিতে 5 নাম্বার পার্টটা হচ্ছে যে আপনি লিখবেন আপনার হচ্ছে আপনি ফিউচারে আপনার রিসার্চ নিয়ে আপনি কি করতে চান, আপনি ফিউচারে কিভাবে কন্ট্রিবিউট করতে চান। আপনি ফিউচারে এইভাবে লিখতে পারেন যে আমি কন্ট্রিবিউট করতে চাই, আমি হচ্ছে আমার মেধা হচ্ছে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাই, আমি হচ্ছে যেমন আমি কাজ করতেছি এখন ইলেকট্রনিক কুলিং এর উপর। ইলেকট্রনিক কুলিং মানে হচ্ছে এই যে সার্ভার গুলো আছে, বিশেষ যে সার্ভার, এই সার্ভার গুলা হচ্ছে যখন প্রচুর পরিমাণে হচ্ছে হিট রিজেক্ট করে, আমি সার্ভার মিনস আমি এনভিডিআর কথা বলছি, এএমডি ওদের যে ডেটা সেন্টার ওদের কথা বলছি, ওগুলাকে হচ্ছে প্রতি মুহূর্তে কুল করা লাগে। সো আমি হচ্ছে মানে আমার 3D প্রিন্ট করে এমন জিনিস করা ট্রাই করছি যেটা হচ্ছে এগুলাকে অলওয়েজ মানে ইজিলি কুল করতে সাহায্য করবে আর কি। তো এভাবে আমি লিখতে পারি আমার ফিউচার প্ল্যান কি, আমি ফিউচার প্ল্যান লিখতে পারি যে হচ্ছে আমি যখন যদি ইলেকট্রনিক কুলিং এর কাজ করি তাহলে হচ্ছে আমার মানে কোনো না কোনো ভাবে এনভায়রনমেন্টে হেল্প করতে চাই, আমি দেশে হেল্প করতে চাই, এই কথাগুলো ফিউচার প্ল্যানগুলো এভাবে কন্ট্রিবিউট করতে পারি, এইটাই এই সবগুলো মিলে হচ্ছে এসওপি। আচ্ছা, এসওপি অনেকে বলে যে হচ্ছে আমি 2 পেজের মধ্যে লিখতে, বাট আপনি যখন এসওপি ড্রাফট লেখা শুরু করবেন, আমি বলবো যে আপনি ড্রাফট লিখেন, এটা 2 পেজ লিখতে হবে তা না, আপনি বিশাল এসওপি লেখেন, 3 পেজ লেখেন, 4 পেজ লেখেন, 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তা না, আপনি 2-3 পেজই লেখেন, 3-4 পেজ লেখেন, সমস্যা নেই।
আপনি লিখলেন, এরপরে আপনি আপনার গ্রামার গুলা ঠিক করবেন, তারপরে হচ্ছে যে আপনি ইয়া করবেন আর কি, কি জানি এখন আমি এটাকে ছোট করব, কোন কোন লাইন বাদ দেওয়া যাবে। আপনি নিজে এসওপি পড়বেন, আপনার কাছে মনে হবে যে এই লাইন খারাপ, আপনি আপনার ফ্রেন্ডকে আপনার এসওপি দিবেন, আপনার ফ্রেন্ডের এসওপি আপনি নেবেন, এভাবে এভাবে হচ্ছে যে আপনি কারেকশন করবেন। এটার ক্ষেত্রে আমার ফ্রেন্ড আমাকে খুবই হেল্প করছে, ওরা ওদের এসওপি আমাকে দিচ্ছে, আমার এসওপি ওদেরকে দিছি, আমি আমার একটা এসওপি তিনটা ফ্রেন্ডকে দিছি, তিনটা ফ্রেন্ড পড়ে 3 ধরনের কমার্স করছে। এই কাজগুলো করলে আমার কাছে মনে হয় যে এসওপিটা পলিশ হবে, সুন্দর হবে। আচ্ছা, এলওআর নিয়ে আসলে কথাবার্তা খুব একটা বেশি আমি বলতে পারবো না। এলওআর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশন এটা হচ্ছে আপনার ইজালেচার প্রফেসরদের কাছ থেকে নেয়। তো আমি যেটা সাজেস্ট করবো যে হচ্ছে যে আমাদের বুয়েটের কিছু প্রফেসর আছে, আমি নাম বলবো না আর কি, ওই প্রফেসররা হচ্ছে আপনারা গেলে এলওআর দিবে মাস্ট। কিন্তু সমস্যাটা আমি নিজে যেটা ফেস করছি, আমি না, এটা আমি না, অনেকেই ফেস করছি। আমি যেটা দেখছি যে আমার ফ্রেন্ডরা দেখা যেত সব ইউনিভার্সিটিতেই ওদের অ্যাডমিশন আছে, একটা ইউনিভার্সিটিতে সরাসরি ফান্ডিং তো দূরের কথা রিজেক্ট খাচ্ছে। রিজেক্টের কারণ কি? পরে আমরা একটা জিনিস বের করলাম যে একটা অমুক প্রফেসরের কাছ থেকে হচ্ছে দেখলাম সবাই এলওআর নিচ্ছে। প্রফেসরের দোষ দিব না, প্রফেসর হচ্ছে আমাদের কোনো ক্লাসও নিত না, কিছু নিত না, প্রফেসর এলওআরে লিখে দিয়েছে যে ও খুব ভালো ছেলে, ওকে মানে অ্যাডমিশনে হেল্প করবেন, এরকম আর কি। মানে এটা খুবই একটা জেনেরিক জিনিসপাতি, জেনেরিক জিনিসপাতি আসলে হচ্ছে নেগেটিভ। আমেরিকায় কেউ কখনো সরাসরি না বলে না, সবাই হচ্ছে জেনেরিক রিপ্লাই দেয়। তো জেনেরিক এলোয়ারটা হচ্ছে আসলে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো আমি বলবো যে যে সকল প্রফেসর আপনাকে চিনে, মনে করেন আপনি কোনো একটা কোর্সে যদি এ প্লাসও পান, অ্যাটলিস্ট ওই প্রফেসরের সাথে গিয়ে কথা বলে আসেন যে আমি আপনার কোর্সে তো এ প্লাস পাইছি, সো আমি হচ্ছে ইয়া করতে পারি, কি জানি এলোয়ার দিতে পারে। অনেক ক্ষেত্রে প্রফেসর হচ্ছে নিজেদের কাছে এলোয়ার লেখা থাকে, ওনারা হচ্ছে এলোয়ার পাঠায় দেয়। অনেক ক্ষেত্রে প্রফেসররা বলবে যে তোমাকে আপনাকে বলবে যে এলোয়ারটা ড্রাফট করে পাঠাইতে, আপনি হচ্ছেন ড্রাফটটা পাঠাবেন। বাট আমি বললাম তো যে এলোয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জেনেরিক এলোয়ার হচ্ছে ব্যাড জিনিস। অমুক প্রফেসর সবাইকে এলোয়ার দিচ্ছে, এই জন্য যাবো, জিনিসটা অনেক ক্ষেত্রে খারাপ হয়। জেনেরিক কথাবার্তা, হ্যাঁ অমুক ছেলে ক্লাসে ভালো রেজাল্ট করছে, আমি ওর কি বলবো ইয়া দীর্ঘ ইয়ে নিয়ে ভালো কামনা করি, এগুলো আসলে খুবই জেনেরিক জিনিসপাতি। যে প্রফেসর উচিত যে একেবারে ওরা জেনেরিক জিনিসটাকে ইউজুয়ালি ওরা নেগেটিভ হিসেবেই নেয়। সো বলবো যে হচ্ছে যে সকল প্রফেসর আসলে মানে লিখতে পারবে, ভালো কিছু লিখতে পারবে যে হ্যাঁ আমার অমুক স্টুডেন্টকে চিনি, ও আমার কোর্সে এ প্লাস পাইছো, মানে অ্যাটলিস্ট, বা হচ্ছে অমুক স্টুডেন্টকে চিনি, ও হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে একটা ইয়ে আছে না, যে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল একটা কোর্স আছে না, মনে আছে কিনা জানি না, সেটা 3-1 একটা কোর্স, সেটা হচ্ছে আমরা ইলেকট্রোমেকানিক্যাল। তো ওই জিনিসটা অনেক প্রফেসর আছে তোমাদের ক্লাস নেয় না, বাট ইলেকট্রোমেকানিক্যাল আসে তোমাদের জিনিসপত্র দেখে ভালো লাগছে। ইভেন প্রফেসর যদি চায় সেভাবে লিখতে পারে যে হ্যাঁ অমুক প্রজেক্টের দায়িত্বে আমি ছিলাম, ওরা খুব কাজ করছে, ওদের কাজটা আমার খুব ভালো লাগছে। তো বললাম তো যে এগুলো হচ্ছে যে অনেক সময় এলো আর ইয়া, এটা ডিপেন্ড করে প্রফেসরের উপর। আচ্ছা, তাহলে আমাদের কি কি হয়ে গেছে? আমাদের জিআরই হয়ে গেছে, টোফেলও দেওয়া শেষ, আমরা প্রফেসরকে মেইলও করলাম, এসওপিও লেখা শেষ, এলওআরও লেখা শেষ। এখন আমরা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব। আমি একটা সাজেস্ট করবো ভাই, এখন অ্যাপ্লাই করতে 5 থেকে 10টা ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ অনেকের আছে, আমার একটা জুনিয়র আছে 17 ব্যাচের, ও হচ্ছে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে এমএল করছে, ওই প্রফেসর হচ্ছে ওকে নিয়ে নিছে, সো ওরা আসলে অন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগে না। সো বাট আমি বলবো যে অনেক ক্ষেত্রে হ্যাঁ প্রফেসর যদি বলে যে হচ্ছে আমি তোমাকে নিব, তাহলে তো ভালোই। আর যদি অনেক ক্ষেত্রে প্রফেসর হ্যাঁও বলে না, নাও বলে না, বা প্রফেসর বলে যে হচ্ছে অ্যাপ্লাই করো তারপরে হচ্ছে আমি ডিসিশন নিব, এক্ষেত্রে আমি বলবো 5-10 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে। কারণ হচ্ছে যে আমি জানি যে টাকাটা খরচ হবে, ভালো লেভেলেরই খরচ হবে, বাট হচ্ছে যে অ্যাপ্লাই করে ফেলা উচিত আর কি। আচ্ছা, আমি হচ্ছে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব। এর মধ্যে ধরা যাদের আমি ইউজুয়ালি হচ্ছে একটু সেফ খেলতে চাচ্ছি, আমি হচ্ছে ইউএস র্যাঙ্ক হচ্ছে 50 থেকে 100-র মধ্যে সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো 8টার মধ্যে। এটা আমি আমার নিজের, আচ্ছা আমি নিজের কথাই বলি, তারপরে বাকিটা আসবো আর কি। আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি 9টাতে, সবগুলো হচ্ছে ইউএস নিউজ, 70-এর পরে গুলোতে অ্যাপ্লাই করছি, এটা বলা উচিত, 70-এর পরে সবগুলোতে অ্যাপ্লাই করছি। এখন যেটা হচ্ছে যে আমি খুব সেফ খেলছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে যে যেহেতু টাকা খরচ করছি অ্যাপ্লাই তো হওয়া লাগবে। এখন আমার কথা হচ্ছে যে আমি তো আর 9টা ইউনিভার্সিটিতে যাবো না, তাই না? এই জন্য আমি বলবো যে অ্যাপ্লাই করতে ট্রাই 2 or 3 অ্যাম্বিশিয়াস ইউনিভার্সিটি। অ্যাম্বিশিয়াস মানে হচ্ছে 1 থেকে 20 হইতে পারে,
বা হচ্ছে 20 থেকে 50 হইতে পারে, বলবে যে 2-3টা হচ্ছে এমবিসিএস এ অ্যাপ্লাই করতে। সবগুলো যে 9টা দিয়ে যে আমি 70+ অ্যাপ্লাই করবো, আমি যে সেফ খেলবো, জিনিসটা আসলে আমার কাছে মনে হয় উচিত না। মানে হচ্ছে আমি নিজে দেখছি যে আমার প্রোফাইল নিয়েও আমার অনেক ফ্রেন্ড আছে এমএসএস অ্যাপ্লাই করছে, 1 থেকে 20-এর মধ্যে হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে নট একজনের, এটা হচ্ছে 3 জনের এরকম হয়েছে। আমার পরিচিত 3 জনের আমার প্রোফাইল নিয়ে 10 থেকে 20 র্যাঙ্কের ইউনিভার্সিটিতে হয়ে গেছে। সেখানে মানে কথা হচ্ছে সেফ খেলার দরকার কি, 2-3টে অ্যাম্বিশিয়াস ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, হইলে তো ভালো, না হইলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বলবো যে ওই ইউনিভার্সিটি যদি কোনো সিনিয়র থাকে বা নোন পার্সন থাকে, তাহলে তার সাথে আসলে কন্ট্যাক্ট করে নেওয়া উচিত। কারণ হচ্ছে তাহলে অ্যাটলিস্ট জানতে পারবো ওই ইউনিভার্সিটির সিস্টেমটা কি, প্রফেসর ধরতে হবে নাকি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করলে হবে। অনেক ইউনিভার্সিটি আছে আমি দেখলাম সেন্ট্রালি অ্যাপ্লাই করলে ফান্ড দিয়ে দেয়, দিয়ে দেয়। সো অ্যাটলিস্ট আমি বলবো যে প্রফেসরের সাথে কথা বলতে, যে হচ্ছে প্রফেসররা হচ্ছে, সরি প্রফেসর না, ল্যাবের ইউনিভার্সিটির সিনিয়রদের সাথে কথা বলতে বা পরিচিতদের সাথে কথা বলতে ইউনিভার্সিটি সিস্টেম নাকি প্রফেসর ধরা লাগবে নাকি। আমি মানুষের মুখে শুনছি একটা ইউনিভার্সিটিতে হচ্ছে ইয়া আচ্ছা বাইরে আমি 9টা ইউনিভার্সিটির মধ্যে 8টা ইউনিভার্সিটি ফুল ফান্ড পাইছি। সো এর মধ্যে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পাই না, ওই ইউনিভার্সিটি নিয়ে আমি এখন বলবো। আমি শুনছি ওই ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং। তো ওকে, ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং, আমি হচ্ছে আর কোনো প্রফেসরকে মেইল করিনি। পরে হচ্ছে আমি এখানে আসার পরে আমি দেখলাম যে এই ফলে আর কি আমার ওই ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড গেছে। আমি বললাম কি রে মামা, তোদের ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং? বলে না তো, ইউনিভার্সিটিতে আমার প্রফেসর ধরা লাগে। আমি বলি আমি তো প্রফেসর একটা ওই ইউনিভার্সিটির একটা প্রফেসরকে মেইলও করিনি। সো এটাই যে অ্যাটলিস্ট জানা যাবে আর কি, যেটাকে সেন্ট্রাল ফান্ডিং নাকি হচ্ছে প্রফেসর ধরা লাগবে আর কি। আচ্ছা, প্রফেসরের প্রোফাইল খুবই ভালো। একটা মানে কি বলবো, সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা প্রফেসরের প্রোফাইল। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি টপ ইউনিভার্সিটি আসছেন, আপনার প্রফেসর হচ্ছে টক্সিক। সো আপনার প্রফেসর হচ্ছে আপনাকে খুবই প্যারা দেয়। আমি এমনও প্রফেসর দেখছি আর কি, যে হচ্ছে আপনি কাজ করতেছেন, আধা ঘন্টা পর পর এসে দেখতেছে আপনি কাজ করতেছেন, এরকম প্রফেসর আছে। আবার প্রফেসরের রিসার্চ ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে, প্রফেসর হচ্ছে কি রিলেটেড কাজ করে আর কি। সো প্রফেসরের প্রোফাইল এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। ইভেন আমি এটা বলবো ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর থেকে আপনার প্রফেসরের প্রোফাইলটা সবচেয়ে বেশি দরকার। অনেক ক্ষেত্রে অনেক প্রফেসর আছে যারা হচ্ছে নিজেদের প্রোফাইল খুবই ভালো, তাদের হচ্ছে মোটামুটি একটা ইউনিভার্সিটি টিচার, বাট তাদের প্রোফাইল খুব ভালো, তাদের নেটওয়ার্কিং খুব ভালো। দেখা যায় যে আপনি আপনি পিএইচডি করার পরে ইজিলি আপনি জব পেয়ে যাচ্ছেন। আমি এক প্রফেসরকে চিনি আর কি, চিনি মানে হচ্ছে যে আমি ওনার ল্যাবের স্টুডেন্টের সম্পর্কে জানি। ওই লেভেল হচ্ছে ছেলেপেলে হচ্ছে পাশ করে এনভিডিয়াতে জয়েন করে। ওই প্রফেসর হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে কাজ করে, এনভিডিয়ার সাথে কাজ করে। ওই প্রফেসর স্টুডেন্টের খুব একটা পেপার পাবলিশ হয় না, কারণ যেহেতু ইন্ডাস্ট্রির সাথে কাজ করে। বাট পাশ করার পর হচ্ছে ওরা সরাসরি এনভিডিয়া চাকরি পেয়ে যায়। সো এই ক্ষেত্রে হচ্ছে প্রফেসরের কানেকশন কিরকম, লিঙ্ক কিরকম, এগুলা খুব বেশি দরকার। আবার অনেক বড় লেভেলের প্রফেসর মানে খুব ভালো লিঙ্ক, মানে দেখা যায় প্রফেসর নিজে অন্য কাজেই ব্যস্ত, বাট আপনার কাউকে মাইক্রো ম্যানেজ করতেই পারতেছে না। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ল্যাব কালচার জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ আপনি হচ্ছেন আপনার ল্যাবে আপনার কলিগ থাকবে, আপনার কলিগ হচ্ছে 5 থেকে 6 জন কলিগ, এই 5 থেকে 6 জন হচ্ছে আপনার ল্যাবে আপনি একাই বাংলাদেশি, বাকি সব হচ্ছে চাইনিজ। এই টাইপের ল্যাবে আসলে আপনার টিকা খুব কঠিন, বা আপনি আপনার ল্যাবে একাই বাংলাদেশি, সবাই হচ্ছে ইন্ডিয়ান, এই ল্যাবে তো টিকা আরো কঠিন। সো এরকম আর কি ল্যাব কালচারটা আপনাকে দেখতে হবে, যে ল্যাবে হচ্ছে কারেন্ট স্টুডেন্ট হচ্ছে কোন দেশি। সো এগুলা দেখে আসলে আপনি অ্যাপ্লাই করবেন, যে কোন একটা প্রফেসরের ল্যাব অ্যাপ্লাই করবেন, কিংবা হচ্ছে কোন একটা পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, এভাবে হিসাব করে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তারপরে আর কি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় এটা লাস্ট স্লাইড, এরপর না এটা না, এটা পড়াটা স্লাইড আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সিজিপিএ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সিজিপিএ, আমার কাছে মনে হয় 80% ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সিজিপিএ। এখন 80% ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন সিজিপিএ বললাম আমি বলতেছি। ধরেন একটা টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হচ্ছে একদিনের সিজিপিএ হচ্ছে 3.8 প্লাস। তার হচ্ছে পেপার টেপার কিছু নেই, জাস্ট তার সিজিপি আছে, সে হচ্ছে অ্যাপ্লাই করার পর সেন্ট্রালি অ্যাপ্লাই করার পর সে ফান্ডিং পেয়ে গেছে। অন্যদিকে আরেকজনের সিজিপি হচ্ছে 3.5 ধরলাম, তার হচ্ছে পেপার টেপার আছে, কিন্তু কথা হচ্ছে যে তার খুব ভালো পেপার থাকলে তারপর হচ্ছে সে ওই ইউনিভার্সিটিতে চান্স পাবে, খুব ভালো পেপার থাকলে ওই টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি চান্স পাবে 3.5 সিজিপিএ নিয়ে। এখন কারণ হচ্ছে যে ওর সিজিপিএ বেশি, এক্ষেত্রে সিজিপিটা আমার কাছে
মেইন ম্যাটার। বাট 3.5 এর ও যে অন্য ইউনিভার্সিটিতে চান্স পাবে না তা না, ও অন্য যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে। ইভেন আমি তো বললাম যে 3+ যে কেউ ইউএসএ একটা মোটামুটি ইউনিভার্সিটি চান্স পাবে। কিন্তু কথা হচ্ছে যে টপের কথা যদি আমি বলি 3.5, সে যদি টপ ইউনিভার্সিটি যেতে চায় তাহলে হচ্ছে তার রিসার্চ পেপার এই জিনিসটা খুব বেশি দরকার। আমি দেখছি মানুষ যে 3.3 নিয়ে এমন ইউনিভার্সিটিতে গেছে জাস্ট হচ্ছে তার পেপার কাজগুলো খুবই ভালো, রিসার্চ কাজগুলো এতই ভালো যে 3.3 নিয়ে সে এমন ইউনিভার্সিটিতে গেছে যে ইউনিভার্সিটিতে হচ্ছে বুয়েটের টিচাররা যায়, আর ওই ইউনিভার্সিটি মনে হচ্ছে র্যাঙ্কিং হচ্ছে টপ 2 না টপ 3 তে আছে। তো এটাই আর কি যে হচ্ছে সিজিপিএটা মেন থাকলে আপনার যে পথটা যতটুকু ইজি হবে, সিজিপিএ কম থাকলে আপনার তখন রিসার্চ পেপার হাবি যাবে সবকিছুকে স্ট্রং করা লাগবে আর কি। তো আমি বলবো রিসার্চ পেপার অবশ্যই ভ্যালু আছে, এটার ভ্যালু আমি বলবো যে মানে সিজিপিএ খুব ভালো থাকলে এটার ভ্যালুটা রিসার্চ পেপার না থাকলেও হয়। আবার সিজিপিএ হচ্ছে যদি একটু কম থাকে তাহলে রিসার্চ পেপারটা ভালো থাকলে আপনার টপ ইউনিভার্সিটি, আমি টকিং অ্যাবাউট টপ ইউনিভার্সিটি যা আপনার ইজি হয়। এসওপি ওটা অবশ্যই গুরুত্বপূর্ণ স্কোর। স্ট্রং এলোয়ার, আমি তো বললাম যে এলোয়ারটা হওয়া উচিত স্ট্রং, যেমন জেনেরিক এলোয়ার আসলে খুব একটা আমি বলবো যে খুব একটা ইয়া না। আর আর্স টোফেল স্কোর এটা হচ্ছে ইউজুয়ালি সেন্ট্রাল ফান্ডিং এ অ্যাসিস্ট্যান্টশিপে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর জিআর স্কোর হচ্ছে এখন খুব একটা ভূমিকা পালন করে এটা আমি বলবো না, বাট ওই যে আপনার যদি সিজিপিএ কম থাকে তাহলে আপনি আসলে দিয়ে রাখেন আপনার প্রোফাইলটা একটু ভালো করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এটা আমার কাছে মনে হয় যে আপনার এটা হচ্ছে যে জিআরই টোফেল স্কোর এগুলা না দিয়ে কি আমি প্রফেসরকে মেইল করতে পারবো? এটার আসলে একটা অ্যান্সার হচ্ছে এরকম যে আপনি যে প্রফেসরকে মেইল করতেছেন ওই প্রফেসর কোন দেশি, প্রফেসর কি চায়। তো অনেক ক্ষেত্রে অনেক প্রফেসর আছে যারা হচ্ছে আমেরিকান প্রফেসর, ওরা হচ্ছে আপনার জিআরই টোফেল স্কোর কি হয়েছে ডাজন্ট ম্যাটার, কারণ আপনি ইউএসএ তে আসলে দেখবেন যে আপনার থেকে চাইনিজের ইংলিশ খুবই বাজে, তবুও ওরা তো হচ্ছে কাজ করতেছে, তাই না? তো আমেরিকান প্রফেসর হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার রিসার্চ জিনিসটা দেখা যায়, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড জিনিসটা কিরকম আপনি পারেন রিসার্চ, আপনার টোফেল স্কোর কত, জিআর স্কোর এগুলো খুব একটা বেশি দেখে না। বাট আমি দেখলাম ইন্ডিয়ান প্রফেসর বা বাংলাদেশি প্রফেসর, চাইনিজ, হ্যাঁ কিছু চাইনিজ প্রফেসর ওরা হচ্ছে এই জিনিসটা কোনো ভ্যালু মানে এই জিনিসটা দেখা যায় আপনার আর স্কোর কত, টোফেল স্কোর কত, জিআর স্কোর কত, এগুলো অনেক জিনিসপত্র আমি দেখলাম যে এই টাইপের এই প্রফেসররা দেখে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। আমি হচ্ছে লাস্ট স্লাইডে আমি কস্ট অ্যানালাইসিসটা দেখার ট্রাই করছি আর কি। সেটা হচ্ছে যে জিআরই হচ্ছে আমি কালকে হিসাবে দেখলাম আর কি, জিআরই হচ্ছে এখন কস্ট হচ্ছে $220, কারণ আমার কাছে মনে হচ্ছে সবাই অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট কস্ট কিরকম এটা তো জানা দরকার। $220, বাট আপনার যদি জিআরই যদি না দেওয়া লাগে তাহলে হচ্ছে $220 কিন্তু আপনার আসলে মানে লাগতেছে না, যদি সিজিপিএ ভালো থাকে তাহলে $220 লাগবে না। টোফেল হচ্ছে আমি দেখলাম $205 হচ্ছে টোফেল। আচ্ছা, আমি এখন ধরলাম 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম ধরলাম, আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে $100 করে খরচ হলে 8টা ইউনিভার্সিটিতে $800, বাট রিয়েল লাইফে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি 100 না, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখা যায় 100 উপরে ক্রস করে, 105, 110, 150 এরকমও লাগতে পারে। কারণ চিন্তা করেন আপনার যদি অ্যাপ্লিকেশন ফি হয় $75, আপনি যখন পাঠাবেন ওই টোফেল স্কোর পাঠাবেন বা জিআর স্কোর পাঠাবেন তখন তো এটা 100+ হয়ে যাবে। তো আমি এটাতে ধরে রাখলাম যে $800 খরচ হবে। আবার যদি প্রফেসর আপনি ম্যানেজ করে ফেলতে পারেন, একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন বা দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন, তখন কিন্তু $800 $200 নেমে আসবে। আবার অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো থেকে ওয়েভ পাওয়া যায়, যেমন আমি 2টা ইউনিভার্সিটি থেকে ওয়েভ পাইছিলাম, আমি যে 9টা ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করছি, যে ইউনিভার্সিটিতে ওয়েভ পাইছি ওই ইউনিভার্সিটি কারেন্টলি আমি পড়তেছি। সো আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করে আমার বর্তমান ইউনিভার্সিটিতে ওয়েভ পাইলেই তো হইতো, তাই না? যাই হোক, সো এটা সেভিস ফি, আপনাদের সেভিস ফি তো অবশ্যই দেওয়া লাগবে। সেভিস ফি হচ্ছে $350, এটা আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। এমবাসি, ইউএস এমবাসিতে যে আপনি ইন্টারভিউ দিবেন ওইটার জন্য ফি হচ্ছে $160। আপনার ভিসা টিসা হয়ে গেছে, আপনার প্লেন ফেয়ার আমি ধরে রাখি আর কি $1500, এটা হচ্ছে ম্যাক্সিমামে ধরতে পারি, বেশি ইউজুয়ালি হওয়ার কথা নেই এখন। আর আপনি যখন প্রথম আসবেন প্রথম মাসে আপনার চলা লাগবে, আপনাকে জিনিসপাতি কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, হাড়ি পাতিল কিনতে হবে, ম্যাট্রেস কিনা লাগবে, এই লিভিং এক্সপেন্সেস এগুলা হচ্ছে বা হাত তোলার জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট দেশ থেকে $2000 নিয়ে আসা দরকার। এটা হচ্ছে আমি যদি টোটাল হিসাব করি তাহলে আমার আসে আর কি $5225। আর ডলারের যদি এখন আমি 115 করে ধরি তাহলে এইটা আসবে খরচ। চাইলে এটা আরো কমানো সম্ভব যদি আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাইটা আপনার যদি কল্পকটা ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করেন, আপনি যদি জিআইটা না দেন, প্লেন ফেয়ার আপনি যদি
কাতারে না আসে, আপনি যদি ইজিপ্ট এয়ারলাইন্স ইজিপ্টে আসেন, ইজিপ্টে মানে $800 না $900 আসা যায়, বাট ইজিপ্ট হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্কে আছে। আর লিভিং এক্সপেন্সেস এটা আসলে আমরা 2000 নিয়ে আসে সেফ, এটা আরো কমানো সম্ভব। সো আমার হচ্ছে কথা বলা শেষ, আমার এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড। থ্যাংক ইউ। আসিফ, অনেক ধন্যবাদ, অনেক কিছু ডিসকাশন হইলো। আচ্ছা, আমি হচ্ছে কিছু জিনিস একটু অ্যাড করি বা ডিসকাস করি আমরা কিছু বিষয়ে। আচ্ছা তো এর মধ্যে একটা হচ্ছে যে টাইমলাইনটা যদি আমরা একটু চিন্তা করি যে আসলে ওভারঅল কি কি দিতে হবে, একদম সংক্ষেপে যদি সামারাইজ করি যে তাকে একজন স্টুডেন্টের হচ্ছে যদি ফল 25 ধরতে চাই, মানে আমরা আপাতত আজকে ডিসকাশনটা হচ্ছে যে ফল 25 একজন স্টুডেন্ট ধরবে, হ্যাঁ তাহলে তাহলে আসলে তাকে কি করতে হবে, তার একটা ডেডলাইন আছে। ডেডলাইন হচ্ছে তার অ্যাপ্লিকেশন ডেডলাইন, ইউনিভার্সিটির হ্যাঁ প্রায়োরিটি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো হচ্ছে সাধারণত দেখা যায় ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়। তো হ্যাঁ ডিসেম্বরের 1 তারিখে একটা থাকে, তারপর হচ্ছে ডিসেম্বরের 2-3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, তারপরে ডিসেম্বরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 30 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি। এরকম বিভিন্ন রকমের ডেডলাইন থাকে ইউনিভার্সিটি। তাহলে আমি তাহলে একটা ডেডলাইন হচ্ছে, হ্যাঁ আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। হ্যাঁ, আমি যেটা দেখছি টপ ইউনিভার্সিটি গুলোর হচ্ছে ডেডলাইন ইউজুয়ালি ডিসেম্বর 15 তারিখে থাকে টপ ইউনিভার্সিটির, বাট অন্যান্য ইউনিভার্সিটির ডেডলাইন বলতে পারবো লাস্ট ডেডলাইন, লাস্ট ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি 25 বলতে পারবো, মোটামুটি ফেব্রুয়ারি 15 বলতে পারবো। ফেব্রুয়ারি 15 পর আসলে অন্যান্য ইউনিভার্সিটির ডেডলাইন বলতে কোনো ইউনিভার্সিটি থাকে না। হ্যাঁ সো আচ্ছা আমি বলবো যে জানুয়ারি 30 ধরে রাখতে আর কি, যে জানুয়ারি 30 পরে বলতে থাকে না। আমি একটা ছোট্ট কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসের মনে হচ্ছে 13 না 14 তারিখ আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম, মামা আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে অ্যাটলিস্ট অ্যাপ্লাই তো করা উচিত। তো আমার ফ্রেন্ড, আমি অলরেডি তখন একটা ওই ইউনিভার্সিটি থেকে প্রফেসরের কাছ থেকে মানে গ্রিন সিগন্যাল পাইছি যে অ্যাপ্লাই করতে, বাট আমি আসলে ফ্রেন্ডকে তো সরাসরি বলতে পারি না যে অ্যাপ্লাই করতে। আমি বলছি যে আমি অ্যাপ্লাই করবো, তুই অ্যাপ্লাই করবি কিনা। তখন হচ্ছে ফেব্রুয়ারির 13 অথবা 14 তারিখ। তখন আমার ফ্রেন্ড বলে, হ্যাঁ এখন তো ভাগ্যে কিছু নাই, এখন হচ্ছে অ্যাপ্লাই করে ফেলি। আমার ফ্রেন্ড হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছে 14 তারিখে, আর লাস্ট ডেট ছিল ফেব্রুয়ারি 15 তারিখে। আমার ফ্রেন্ড এখন ইউনিভার্সিটিতে পড়তেছে। নাইস। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমি বলবো যে মানে চান্স থাকলে করে ফেলতে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি একটা জিনিস যেটা বলছিলাম যে একটা ডেডলাইন আছে। সো ইউনিভার্সিটির যদি একদমই সব ইউনিভার্সিটি কেউ যদি চিন্তা করে যে কোন ইউনিভার্সিটি সে মিস করবে না, তাহলে তার একটা ডেডলাইন আছে যে ডিসেম্বরের 1 তারিখ। তো আহ, এর মধ্যে তাহলে একজন স্টুডেন্টের কি কি করতে হবে, একজন স্টুডেন্টের হচ্ছে অবশ্যই যেই কাজগুলো করতে হবে সেগুলো আমি আগে বলি। যে আইএলটিএস অথবা টোফেল অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করতে হবে, প্রফেসরদেরকেও শর্ট লিস্ট করতে হবে, এসওপি এলওআর এই জিনিসগুলো রেডি রাখতে হবে, সার্টিফিকেট গুলো রেডি রাখতে হবে, সিভিটা রেডি রাখতে হবে। তো এই কাজগুলো অবশ্যই করতে হবে। হ্যাঁ আর এট দ্য সেম টাইম যদি কেউ প্রোফাইল রিচ করার জন্য অথবা প্রোফাইল অলরেডি ভালো আছে তারপরে আরো বেশি রিচ করার জন্য কেউ জিআরই দিতে চায়, সেটাও তাহলে এখানে অ্যাড হচ্ছে। তো এইখানে আসলে কিভাবে এত কিছু আসলে ম্যানেজ করা যায় অল্প সময় যেহেতু, তো জিনিসটা কি এরকম হতে পারে? কারণ আমার একটা আইডিয়া আমি শেয়ার করতেছি, এখানে অবশ্যই কোনো কিছু অ্যাড করা থাকলে অবশ্যই আসিফ অ্যাড করবি। তো সবার শুরুতে যদি কেউ আইএলটিএসটা দিয়ে ফেলে অথবা টোফেলটা দিয়ে ফেলে, যে মোটামুটি 1 মাস অথবা হচ্ছে 20 দিন প্রিপারেশন নিয়ে, যেহেতু ডিসেম্বরের 1 তারিখে একটা ডেডলাইন আছে, তাহলে এখানে অবশ্যই রিস্ক নিতেই হবে। মানে একদমই হ্যাঁ জিআরই আমি পারি না, জিআরই সম্পর্কে কিছুই জানি না, টোফেল সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, আমি অনেক ভীত, তাহলে অবশ্যই মানে ফল 25 তো মানে যেহেতু ফল 25 খুব তাড়াতাড়ি একটা ডেডলাইন আছে, তাহলে রিস্ক অবশ্যই নিতে হবে। হ্যাঁ শিওর। আমার কথা হচ্ছে যে এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলে, এখন আমার কাছে মনে হ্যাঁ হয় জিআরই প্রিপারেশন নেওয়ার জন্য টাইম নাই। আমরা বলবো যে প্রোফাইল যদি মোটামুটি ভালো থাকে, অথবা 3.3 প্লাস ধরতে পারি, অথবা 3.2 প্লাস ধরতে পারি। আমি বলবো এখন ভাই পারলে এখন টোফেল বায়াসটা দিয়ে ফেলো, কারণ এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই। আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ওর আসার কথাই ছিল না, মানে ওর চিন্তাই ছিল না যে ফল 23 অ্যাপ্লাই করবেন। ও হচ্ছে এক প্রফেসর নেক্সট জবে থাকে না যে প্রফেসর স্টুডেন্ট খুঁজে, মেল করছে। হ্যাঁ প্রফেসরদের কিন্তু ব্যাপার আছে, একটা প্রফেসর অনেক সময় থাকে যে প্রফেসররা ভাব দেখায় যে আমি হচ্ছে স্টুডেন্ট নিব না। পরে দেখা যায় ভালো স্টুডেন্ট ওনার ল্যাবে আসে না, ওনার হাতে ফান্ড আছে, ওনাকে কাজ শেষ করে লাগে। ফান্ডিং এর ব্যাপার আছে, কিন্তু টাইম লাইন থেকে যে 3 মান্থ পর পর রিপোর্ট করা লাগবে। আমি যে এনএসএফ থেকে ফান্ডিং পাইছি, 3 মান্থ করে পর রিপোর্ট দেওয়া লাগবে যে আমি কি কি কাজ করছে। এখন সে যদি স্টুডেন্ট না পায় তো তারই সমস্যা। সো এখন যেটা হয়েছে যে আমার আমার ফ্রেন্ড মনে হয় প্রফেসরকে মেল করছে এপ্রিলে মেল করছে। প্রফেসর বলছে আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করো।
আমার ফ্রেন্ডের ছিল না পাসপোর্ট, আচ্ছা ইমার্জেন্সি পাসপোর্ট করছে 20 দিনে। হ্যাঁ, এরপর হচ্ছে ওর মধ্যে হচ্ছে আইএলটিএসটা দিছে, এরপর হচ্ছে অ্যাপ্লাই করছে, হচ্ছে ইমার্জেন্সি রিকোয়েস্ট করে, পরে হচ্ছে জুন মাসে ইন্টারভিউ নিয়ে চলেছে। মানে ওকে যদি কেউ বলে জার্নিটা সম্পর্কে বলতে, ওর কোনো বলার কিছুই থাকবে না। হ্যাঁ, মানে ও আসলে এটা আসলে এক্সেপশন অবশ্যই। হ্যাঁ, তো এটা আহ, আমি যে এক্ষেত্রে বললাম কি, মানে মানে আর্টসটা আসলে প্রিপারেশন নিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। এই জিনিসটাই আমি বলতে চাইছি যে ও হ্যাঁ, হচ্ছে মানে আর্টসটা পারলে হচ্ছে আর্টসটা ইয়া করে রাখুক, যাতে হচ্ছে মানে অ্যাটলিস্ট প্রফেসরকে খুব মেইল করার তাড়াতাড়ি। সময় বলতে পারে যে হচ্ছে হ্যাঁ আমি অ্যাটলিস্ট আর্টস স্কোর দেওয়া আছে, প্রফেসর বলে তাহলে অ্যাপ্লাই করো। হ্যাঁ, অথবা কেউ যদি জিআরই প্রিপারেশন, মানে যেহেতু একটা লম্বা একটা লেন্দি প্রিপারেশন, বা আসলে হয়তো দেখা যেতে পারে যে অনেকের খুব অল্প প্রিপারেশনে হয়ে যায়, আবার অনেকের হ্যাঁ, হচ্ছে ভার্বালে এটা হ্যাঁ, আটকায় যায়। হ্যাঁ, তো ভার্বালে অনেক 1.5 মাস ধরে প্রিপারেশন নিল, কিন্তু দেখা গেল কোয়ান্টে খুব মাশাল্লাহ ভালো, কিন্তু ভার্বালে দেখা যাইতেছে মক টেস্টে খুবই বিশ্রী অবস্থা। তো তখন একটা ডিমোটিভেটিং একটা অবস্থা চলে আসে। কিন্তু যদি আইএলটিএসটা দেওয়া থাকে, যেহেতু আইএলটিএস অথবা টোফেল অবশ্যই দিতেই হবে, মানে আইএলটিএস টোফেল হুম, ছাড়া মানে অ্যাপ্লাই করা যাবে না, মানে মানে ইউএসএ তে যাওয়ার মানে কোনো সম্ভাবনাই নাই। হুম, সেহেতু এটা আগে দিলে, যেহেতু একটা ডেডলাইন আছে, হুম, সেহেতু এটা আগে দিলে দেয়া যেতে পারে। আর হুম, ইন দা মিন টাইম আইএলটিএস যদি কেউ 1 মাস মতো টাইম নেয়, তো ইন দা মিন টাইম সে চাইলে ইউনিভার্সিটি শর্ট লিস্ট, এসওপি, এলওআর, সার্টিফিকেট, সিভি, এই সবকিছু মোটামুটি ব্যাকগ্রাউন্ডে এসে গুছাই ফেলতে পারে। হুম, আর যদি আইএলটিএস আইএলটিএস তো দিল, আর আইএলটিএস দিল, ব্যাকগ্রাউন্ডে সবকিছু গুছাই ফেললো, এরপর যদি তার মনে হয় যে আচ্ছা আমার এনাফ টাইম আছে, আরো 1 মাস 1.5 মাস টাইম আছে, তখন এর মধ্যে, এবং সে হচ্ছে খুবই কনফিডেন্ট যে আমি একটু মানে খুব তাড়াতাড়ি করে জিআরই প্রিপারেশন নিয়ে দিয়ে ফেলতে পারবো, সেক্ষেত্রে যদি মানে খুবই কনফিডেন্ট হয় সে তো দিতে পারে, সেক্ষেত্রে দিতে পারে। দিতে পারে ভাই। এই যে হ্যাঁ, বললাম না 3 মান্থ প্রিপারেশন, 3 মান্থের মধ্যে প্রথম 1 মান্থ পড়াই হয় না। আমি হ্যাঁ, এটাও নিজের আহ, চোখে 1 মান্থ পড়াই হয় না। পড়া হয় হচ্ছে হ্যাঁ, শেষের 1 মান্থ অথবা শেষের 15 দিন। টিপিক্যাল হ্যাঁ, বুয়েটের এটা হচ্ছে অবশ্যই মানে নিজের হ্যাঁ, নিজের দেখতে হবে, বুঝতে হবে যে আসলে হ্যাঁ, আমি হচ্ছে 15 দিন বা 1 মাস প্রিপারেশন নিলাম, আমি কি এখন আসলে জিআরইটা দেওয়ার মতো অবস্থা কিনা। আমি একটা মক টেস্ট দিয়ে বুঝতে পারবো যে আমার আসলে কি অবস্থা, 1 মাস পড়ার পরে একটা মক টেস্ট দিলে বুঝতে পারবো যে আমার কোয়ান্টের কি অবস্থা, ভার্বালের কি অবস্থা। খুবই ডিভাস্টেটিং হইলে তাহলে তো আসলে দিয়ে লাভ নাই। সেক্ষেত্রে হয়তো জিআরই ছাড়াই মানে ফল 25টা অ্যাটেম্প করা যেতে পারে। আর অবশ্যই জিআরই আইএলটিএস এর প্রিপারেশন নিতে নিতে আমার কাছে মনে হয় যে, মানে আমি একটা জিনিস অ্যাড করি, যে নিতে নিতে অবশ্যই প্রফেসরদেরকে মেইল করা যায় কিনা। মানে সেক্ষেত্রে হচ্ছে মানে দেরি না হয়ে যায় আর কি, কারণ ডিসেম্বরের 1 তারিখে যেহেতু অ্যাপ্লাই করতে হবে, এর আগে যদি মেইল হ্যাঁ, করা যায়। মেইল করা শুরু করলে তো সমস্যা নেই। এখন মেইল করার হ্যাঁ, ক্ষেত্রে প্রফেসর যদি মনে হয় যে তোমার যে জিআরই স্কোর বা টোফেল স্কোর তার কাছে দরকার, তখন সে বলবে যে তোমার টোফেল জিআরই স্কোর কোথায়, বা এটা তোমার দেওয়ার প্ল্যান কবে, এটা ওনারা নিজেরাই জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর অবশ্যই মানে অ্যাপ্লাই করার সময় যেন অ্যাটলিস্ট আমার হ্যাঁ, স্কোর গুলা রেডি থাকে। মানে হ্যাঁ, আমি এটা সবচেয়ে যখনই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেই না কেন, মানে আমার যেহেতু ডিসেম্বরের 1 তারিখে একটা অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে, প্রফেসরকে যখনই রিচ করি না কেন, আগে হোক পরে হোক, মানে আমার রেজাল্টটা যেন টোফেল অথবা হচ্ছে জিআরই যদি আমি সাবমিট করতে চাই, তাহলে এই রেজাল্ট গুলা যেন হুম, অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই রেডি থাকে। আর আরেকটা হুম, জিনিস, ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যে প্রায়োরিটি ডেডলাইন না বলতে একটা জিনিস আছে, যে আমি যেটা বললাম, আমরা নর্মালি প্রায়োরিটি ডেডলাইন নিয়ে কথা বলতেছি। তো হুম, প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে চেষ্টা করা যে যাবতীয় যা কিছু আছে সবকিছুই পাঠাই দেয়া, যে স্কোর হ্যাঁ, থেকে শুরু করে এলওআর, মানে সবকিছু যদি সম্ভব হয়, মানে সবকিছু একসাথে মানে পাঠাই দিতে পারলে প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে এটা বেস্ট। আর এটা কেন বলতেছি, কারণ হ্যাঁ, প্রায়োরিটি ডেডলাইন মানে ফান্ডিং ডেডলাইন। এরপরে অ্যাপ্লাই করলে হয়তো আপনার অ্যাডমিশন হবে, বাট ফান্ডিং হবে কিনা এটা যায় না। এটা হচ্ছে প্রায়োরিটি হ্যাঁ, ডেডলাইন আর ফান্ডিং নর্মাল ডেডলাইনের পার্থক্য। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা ছোট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রায়োরিটি ডেডলাইন যেটা থাকে, এটার হয়তো দেখা যেতে পারে যে আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিছি, কিন্তু প্রায়োরিটি ডেডলাইনে 10 দিন পরে আমার একটা এলওআর গেল। তো যেটা হ্যাঁ, হবে যে আপনার সব কিছু মানে এ টু জেড, জিআরই স্কোর, আইএলটিএস এর স্কোর, এলওআর, সবকিছু ইউনিভার্সিটিতে না পৌঁছানো পর্যন্ত আপনার অ্যাডমিশনের যে প্যাকেজটা, অ্যাপ্লিকেশন প্যাকেজটা কমপ্লিট হবে না। এবং কমপ্লিট না হইলে এটা হচ্ছে পরবর্তীতে মানে নেক্সট অথরিটির কাছে এটা ফরওয়ার্ড করা হবে না, ইভালুয়েশনের জন্য ফরওয়ার্ড করা হবে না। সো ডেডলাইনের মধ্যে সবকিছু, মানে আমাদের একটা আসলে একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা আসলে সবকিছু ডেডলাইনে সাবমিট করার চেষ্টা করি, অ্যাপ্লিকেশনটাও দেখা যায় ডেডলাইনে সাবমিট করার চেষ্টা করি। তো এটাতে যেটা হয় যে এলওআর তো আসলে মানে আমি চাইলে আমার সাথে সাথে আমার প্রফেসর সবসময় রেডি নাও থাকতে পারে। তো এটা একটা সমস্যা হয় যে পরবর্তীতে দেখা গেল যে আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি, ডেডলাইন মিট করে ফেলছি, কিন্তু আমার এলওআর গেল হচ্ছে 10 দিন পরে, 15 দিন পরে। তো দেখা যায় যে ফার্স্ট লটে যে অ্যাপ্লিকেশন গুলা রিভিউতে পাঠানো হয়, ওইটা যদি মিস করি, যত মিস করব
আমার দেখা যাবে যে ফান্ডিং পাওয়ার পসিবিলিটি তত কমতে থাকবে। আমি কি ঠিক বললাম কিনা দোস্ত? হ্যাঁ, ঠিকই তো আছে। আমার তো ঠিকই তো বলছিস। ওকে ওকে আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আসলে হ্যাঁ অডিয়েন্সদের আসলে অনেকক্ষণ বসে রাখছি, আমরা এখন অডিয়েন্সদের কাছে কোয়েশ্চেনের জন্য ওপেন। প্লিজ একজন একজন করে আমি হচ্ছে বলি। শুরুতে হচ্ছে রাকিবুল ইসলাম ভাই, আপনি হচ্ছে আনমিউট করে কাইন্ডলি কোয়েশ্চেন করবেন আমাদের গেস্ট, অনারেবল গেস্টকে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া জি আহ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম রাকিবুল ইসলাম, আমি মেকানিক্যাল 19 বুয়েট। তো ভাইয়া আমার দুইটা কোশ্চেন। ফার্স্ট ওয়ান হচ্ছে সিজিপিএ বেসডে যেমন বুয়েট থেকে কেউ 3.5 পেয়ে বের হলো, আবার হচ্ছে অন্য কোনো প্রাইভেট ভার্সিটি বা যে কোনো পাবলিক ভার্সিটি থেকে বের হলো, তো সবার যে গ্রেডিং ক্রাইটেরিয়া সেম ছিল বা সবাইকে সেম বেসিসে যে গ্রেড করা হয়েছে, এইটা তো নাও হইতে পারে। তাহলে এই ব্যাপারে আমি একটা এভালুয়েশন প্রসেসের নাম শুনছিলাম, WES বা সামথিং। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন এইটা। আচ্ছা, এবং 2 নম্বর কোশ্চেনটা ছিল যে আমরা যারা অ্যাপ্লাই করতেছি থিসিস, যেমন আমি অ্যাডিটিভের উপর থিসিস করতেছি, সিলেক্টিভ লেজার মেল্টিং। তো আমি এখন যদি প্রফেসরকে যখন মেইল করব, তো আমার থিসিসের বেসিসে মেইল করাটা কি করা যায়, কিন্তু আমি যখন সুইচ করতেছি আমার জন্য তো পুরো জিনিসটা নতুন, তাহলে আমি এত কম টাইমে এত প্রফেসরের রিসার্চ প্রোফাইলটা কিভাবে ইজিলি এভালুয়েট করতে পারি, এই ব্যাপারে যদি বলতেন। এই দুইটাই কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আমার একটা ছোট কোশ্চেন, তুমি সিলেক্টিভ লেজার মেল্টিং কোন প্রফেসর আন্ডারে করতেছো? বুয়েটে রিপিটার আসছে নাকি? আমি জাস্ট এটা ভাইয়া কোশ্চেন। শাহিন ম্যাডাম। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে আমি যতটুকু জানি বুয়েটে হচ্ছে 3D প্রিন্ট, মেটাল 3D প্রিন্টার নাই। না, আমরা ভাই সিমুলেশন করতেছি ও আচ্ছা, ফ্লুয়েন্টে। আচ্ছা, ওকে। মানে এই জিনিসটা আমি এক্সপেরিমেন্টাল করেছি, এই জন্য আমি অবাক হয়েছি আর কি। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা। আর প্রথম প্রশ্নটা তুমি কি জানি বলছিলা? মাথা চলে গেছে আর কি, মাথা থেকে চলে ও আচ্ছা, এভলিউশন ডব্লিউএস। প্রসেস। ডব্লিউএস ভাই, অনেক ইউনিভার্সিটিতে ডব্লিউএস লাগে। সহজ বাংলা ভাষায় ডব্লিউএস আমিও নিজে করছি, আমার $400 মারা খাইছে। আমি বলবো যেটা করে রাখতে পারো, বাট হচ্ছে যে পরে যে মানে টাকাটা নষ্ট, এটাই আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি দেখবো তোমার ফান্ডিং হয়ে গেছে, ওই টাইমে প্রফেসর ইউনিভার্সিটি বলেছে তো ডব্লিউএস লাগবে, তখন দেখবো তোমার ডব্লিউএস নেই, এটা একটা প্যারা। বাট আমি বলবো যে টাকা নষ্ট করে আসলে ডব্লিউএস $400 খরচ করার দরকার নাই। আর যেটা বললাম যে 3.5, এটা আসলে প্রফেসররাই বুঝে, এটা যে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে, কেমন জানি ইউএস এর প্রফেসররাই বুঝে, আমি জানি না। আমি নিজে দেখছি যে বইটার রেপুটেশন খুব ভালো। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে হচ্ছে যে ইয়া তোমার এমডি নাম, আমার নাম তো এমডি আসিফ ইকবাল, এমডি স্ট্যান্ডস ফর কি? আমি বলি মোহাম্মদ। বলে মোহাম্মদ মানে তুমি কি পাকিস্তানের? আমি বলি না। তাহলে বাংলাদেশে? বলে হ্যাঁ। তখন আমাকে বলে তুমি কি বিইউইটি থেকে আসছো? আমি বলি ইয়েস। এটা খুবই কমন। এটা নট, আমি যদি একবার ফেস করতাম সেটা তা না, আমি এটা কয়েকবার বিভিন্ন জায়গায় ফেস করছি। সো আমার কাছে মনে হয় ওরা রেপুটেশন, ইউনিভার্সিটি রেপুটেশন জিনিসটা বুঝে। সো এই ক্ষেত্রে এটাই বলবো আর কি, যে হচ্ছে যে 3.5 আর অন্য ইউনিভার্সিটি 3.5 কেমন জানি ওরা বুঝে, এটা আমি দেখছি ওরা বুঝে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ডব্লিউএস করার দরকার নেই, টাকা নষ্ট, আমি নিজেও নষ্ট করছিলাম। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, যেটা আমি তোমাকে বললাম না যে আমি তো এই রিলেটেড কাজ করি, প্রফেসররা চিন্তা করে নেয় যে হচ্ছে যে এই ছেলে এই রিলেটেড কোনো কিছুই জানে না, এখানে এসে সবকিছু শিখবে। সো তুমি যদি অন্য কোনো প্রফেসরদেরকেও মেইল করো যে যে তোমার ফিল্ডের না, তাহলে সমস্যা নেই। আর তুমি বলছো যে অল্প টাইমে কিভাবে বুঝবে, আমি বলবো যে তার কয়েকটা পেপারে জাস্ট অ্যাবস্ট্রাক্ট পড়তে, চ্যাটজিপিটি মেরে অ্যাবস্ট্রাক্টে কি বুঝাইছে এটলিস্ট এই জিনিসটা বুঝার ট্রাই করো। জি ভাই, অ্যান্সার থ্যাংক ইউ পাইছো? ভাই। জি ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। পার্টিসিপেন্টদেরকে আমি রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে ফার্স্ট হ্যান্ড রেইজ করেন, আর এরপর হচ্ছে কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন করেন। রাকিবুল ইসলাম আবার হ্যান্ড রেইজ করছো, আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? না ভাই, আমি হ্যান্ড রেজ তো করি নাই, আচ্ছা দেখাচ্ছে। ওকে ভাইয়া ওকে, এখন আমি ঠিক আছে আমি ভাই, একটু এখানে নামটা আরেকবার বল কাইন্ডলি। দুইজন। আচ্ছা হ্যাঁ ভাইয়া, প্লিজ কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি 21 ব্যাচের। আমি জাস্ট কিউরিসিটি থেকে হচ্ছে দুইটা কোয়েশ্চেন করতে চাই। সেটা আচ্ছা, হচ্ছে যে আমি যেটা বুঝি যে মোস্ট স্টুডেন্ট হচ্ছে ওই ইমেইলিং এ গিয়ে হচ্ছে প্যারা খায়। অনেকে হচ্ছে অনেক বড় ভাই আপুর কাছ থেকে শুনেছি যে তারা 400-500 মেইল করে, তারপরে হচ্ছে 10টা-15টা রিপ্লাই পায়। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই মেইল গুলোর হচ্ছে একটা জেনেরিক লেআউট আছে। তো কেউ যদি হ্যাঁ। হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোনো মেইল পাঠায়, তাহলে এইটা কি হচ্ছে প্রফেসরদের দৃষ্টি আকর্ষণ করতে সুবিধা
জনক হতে পারে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। বা এই ক্ষেত্রে আপনার কোনো টিপস আছে কিনা? আমি বলবো যে ভাই মানে মেলটা তো ফার্স্ট কথা, মেলটা ছোট রাখতে, বড় মেল রাখলে প্রফেসর পড়ে না, এটা একটা জিনিস বলবো। আর সেকেন্ড হচ্ছে যে একটা কাজ করতে পারো, মনে করো তোমার পেপার আছে, ওই পেপারের কথাগুলো বা তুমি নিজের কাজ করছে ওইটা মেলের মধ্যে একটু বোল্ড করে দিতে পারো, এটা আমি বলতে পারি আর কি। বাট এটা আসলে এগুলা ডিপেন্ড করে আর কি, কারণ প্রফেসরদের প্রচুর মেইল আসে, সো ওনারা আসলে টাইম পাইলে রিপ্লাই দেয়, এটা আসলে ওইরকম কোনো ইয়া নাই যে মেইল করলে রিপ্লাই দিবে এই জিনিসটা। আমি নিজে অনেক মেইল করছি, 100টার মতো মেইল করছি। সো 100টা মেইল করার কারণে হয়তো আমার 8টাতে হয়েছে, বাট বললাম তো যে হচ্ছে যে 400-500 মেইল লাগবে না ভাই, 200-র মধ্যে রাখলেই হবে, বাট মেইল করতে হবে। ওইরকম কোনো শর্টকাট টেকনিক আমি যাই না। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা জিনিস আরেকটা আমি অ্যাড করতে, হ্যাঁ বল আসিফ। না, আরেকটা জিনিস হচ্ছে আমি না দেখা যায় ইউনিভার্সিটির ভিতরের প্রফেসরদেরকে মেইল দিয়ে রিপ্লাই পাই না, ওনারা এতটা ব্যস্ত থাকে। হ্যাঁ আচ্ছা বল। আচ্ছা, একটা জিনিস আমি অ্যাড করতে চাই, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে মেইল করার সময় একটা প্যারায় প্রফেসর কি নিয়ে কাজ করছে, প্রফেসরের কোন জিনিসটা ম্যাচ করছে, কোন জিনিসটা ভালো লাগছে, এটা অবশ্যই যেন থাকে। কারণ তা না হলে পুরো মেইলটা যে একদমই জেনেরিক, মানে আমি জাস্ট কপি করে প্রফেসরের নাম পাল্টাই দিয়ে পাঠিয়ে দিছি, এটা যেন না হয়, কখনোই যেন এই জিনিসটা না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রফেসরকে যদি একবার মেইল করে যদি তার রিপ্লাই না পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন পরে, 7 দিন হতে পারে, 7 দিন পরে আরেকটা রিমাইন্ডার দেয়া, বা আবার এমন হইতে পারে যে সেকেন্ড রিমাইন্ডারও দেয়া যাইতে পারে, যদি মানে এনাফ টাইম থাকে বা এনাফ ধৈর্য থাকে সেক্ষেত্রে। আমি শুনছি আমার একটা ক্লাসমেট মানে লোকমুখে শোনা, ওনাকে এক প্রফেসরের কাছে হচ্ছে সেপ্টেম্বর থেকে গুতাইতে পরে হচ্ছে মানে ও ইউএসএ তে চলে আসছে, ইভেন ইউএসএ তে একটা ইউনিভার্সিটি এসে 1 সপ্তাহ ক্লাস শুরু করছে, পরে অমুক ইউনিভার্সিটি যে প্রফেসরকে গত 1 মাস কি জানি 6-7 মাস যাবত গুতাচ্ছে, কোনো রিপ্লাই দেয় না, ওই প্রফেসর তখন ওকে মেইলে রিপ্লাই দিচ্ছে। ওই ছেলে কি করছে, যদি এর জন্য বাংলাদেশিদের আসলে মান খারাপ মানে মান ইজ্জত খারাপ হয়েছে, ও কি করছে একটা কারেন্ট প্রফেসর নিয়ে কাজ করতেছে, হঠাৎ করে প্রফেসর দেখে উধাও, পরে হচ্ছে ওর ইভেন ওই ল্যাবটা বাংলাদেশেও ছিল, বাংলাদেশে ওরা ফোন দিচ্ছে, মেইল করছে, কোনো খবর নাই, এই ছেলেদের সবকিছু অফ করে দিচ্ছে। পরে হচ্ছে 4-5 মাস পর দেখে যে ওই ছেলে হচ্ছে কার্নেগি মেলনে পিএইচডি করতেছে। মানে হচ্ছে ভালো এই প্রফেসরের ল্যাবে 1 সপ্তাহ কাজ করার পর উধাও কার্নেগি মেলন, এটা সো এরকমও মানে কি বলবো যে গুতাইতে প্রচুর গুতাইছে। আমি শুনছি অনেকে প্রফেসর রিপ্লাই দিত না, বাট ও হচ্ছে তবুও মেইল করে যেত। আচ্ছা আচ্ছা, রুমান আহমেদ, কাইন্ডলি আপনার কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মেকানিক্যাল 19-এ, তো আমার হচ্ছে সিজিপিএ 3.6 এরকম। আচ্ছা কাজ চলছে। হ্যাঁ আইএলটিএস হচ্ছে শোনা যাচ্ছে। অক্টোবরে দেয়ার প্ল্যান। ভাই লাস্ট একটা লাইন বোঝা যায় নাই, একটু আরেকবার বলো। আইএলটিএস অক্টোবর দেয়ার প্ল্যান, এর আগে কিছু বলছো? হ্যাঁ, আমার হচ্ছে থিসিস হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সে, আর সিজিপিএ 3.6 এরকম। তো আমি যদি সেন্ট্রালি অ্যাপ্লাই করি তাহলে কি মাস্টার্সে ফান্ড পাওয়ার প্রবাবিলিটি কেমন, মানে রিয়েলিস্টিক কিনা? আচ্ছা আমার ভাই মাস্টার্সে মেকানিক্যালে প্রচুর ফান্ড আছে। এখন এটা আমার এখনই মানে আমি আসার পরে যেটা দেখছি, বাট কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, সব ইউনিভার্সিটিতে না, কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে তারপর হচ্ছে মাস্টার্সে ওরা টিএ দিয়ে দেয় আর কি। এখন মাস্টার্সের পরে আসলে জব পাওয়াটা টাফ, এটা সত্যি কথা। এটা রোমান আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মাস্টার্স এর ফান্ডিং এর বিষয়ে আমাদের ব্রিজটক্স এর আগের 2টা সেশনের, বিশেষত সেকেন্ড সেশনটা প্লাবন কুমার সাহা দাদা কথা বলছেন একদম কমপ্লিটলি মাস্টার্স ফান্ডিং নিয়ে। তো ওইটা একটু দেখে নিলে ওইখান থেকে তুমি একটা ভালো একটা গাইডলাইনও পাবা আর কি। ওকে আচ্ছা, এরপর আবির, হ্যাঁ ওকে ধন্যবাদ। আচ্ছা, আবির হ্যান্ড রেইজ করেছেন, কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন করবেন। আবির আনমিউট করে কোশ্চেনটা করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম, সরি আনমিউট করতে সমস্যা ছিল। নো প্রবলেম। আচ্ছা, আমি একটু পুরাতন ব্যাচের 13 ব্যাচ সিভিলে ছিলাম। এখন আমার সিজিপিএ অনেক কম ছিল, 2.5।
তো এখন আচ্ছা ভাই। পরে আমি এখন একটা মাস্টার্স করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, মাস্টার্সটা প্রায় কমপ্লিট এবং মাস্টার্সটা করতেছি সিএসই তে। এখন এখানে আমার সিজিপিএ আসছে 3.94। এখন কথা হচ্ছে যে এখানে 3.94 হইলেও মানে আমি জানি যে এইখানে 3.94 পড়াটা আসলে অনেক সহজ ছিল, লাইক মানে বুয়েটের সাথে কম্পেয়ার করলে। এখন আমার কথা হচ্ছে আমি যদি এই সিজিপিএটা নিয়ে অ্যাপ্লাই করি, এইটা কি ওই ওয়েটটা রাখবে যে বুয়েট থেকে একটা 3.5 প্লাস পাওয়া ভার্সেস এখানে 3.94 পাওয়া? ভাই কারণ আমি আপনার পার্সোনালি জানি যে এটা খুব সহজ ছিল আর কি আমার জন্য। তো এটাই আর কি কোশ্চেন। ভাই আমার কোশ্চেন হচ্ছে আপনি যে সেকেন্ড মাস্টার্সটা করছেন, আপনি মাস্টার্সটা করছেন, এটা কি আপনি আপনি তো সিভিলে ছিলেন বলেন, তো আপনি বাট আপনি এখানে মাস্টার্স করছেন সিএসএ, জি, তা বেসিক্যালি আপনি আমি হচ্ছে এআই নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। তো তো এখন আমি চিন্তা করতেছি যে সিভিলে এআই এর অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে একটা ফাইনালি একটা পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যায় কিনা। সো হ্যাঁ, ওই দিক থেকে আমি বলতে পারি ভাই আপনি করতে পারেন আর কি, মানে আপনার এখন একটু কষ্ট করা লাগবে, আপনাকে অনেক মেল করা লাগবে, বাট সম্ভব, সব সম্ভব আর কি, এটা আমি বলবো। আপনাকে করতে হবে, ইউনিভার্সিটি গুলোতে আপনার ওভারঅল প্রোফাইল দেখবে, হতে পারে আপনি প্রাইভেটে 3.94 পে আর কি আপনার ইয়া হইলো আর কি, সিজিপি হইলো, বাট তবুও তো আপনি একটু এফোর্ট না দিলে তো কেউ এটা পায় না, অবশ্যই একটু এফোর্ট দিয়েছেন। সো আই হোপ আপনাকে একটু কষ্ট করা লাগবে, অনেক মেল করা লাগবে। আমি ইউএস নিউজের যে বললাম যে 1 থেকে 200 ইউনিভার্সিটি র্যাঙ্ক, ইউনিভার্সিটির বাইরে অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে এই র্যাঙ্কে নাই, বাট ভালো ইউনিভার্সিটি, অনেক ক্ষেত্রে থেকে র্যাঙ্কেও এই টাকা পয়সার ব্যাপার স্যাপার, সত্যি কথা। সো এখানে হচ্ছে যে ওই ইউনিভার্সিটি গুলোতেও আপনাকে মেল করতে হবে। এরপরে হচ্ছে আমি নিজেই দেখছি আমাদের সাথে অনেকেই আছে যে সিজিপিএস এর অন্য ডিপার্টমেন্টের যদি 2.8, বাট হচ্ছে যে একবার অ্যাপ্লাই করছে কয়েকটা ইউনিভার্সিটিতে হয়ে গেছে। আপনাকে ওই হিসেবে ইউনিভার্সিটি চুজ করতে হবে, ওই হিসেবে প্রফেসর চুজ করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে তন্ময় হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 18 ব্যাচ বায়োমেডিকেল থেকে। আচ্ছা তো আমার প্রশ্ন ছিল, ভাইয়া তো মাস্টার্স প্লাস পিএইচডি করতেছে, তো আমি যতটুকু ইনফো জানি যে মানে পিএইচডির একটা কোর্সে প্রথম 2 ইয়ার মেবি মানে যা পড়ায় সেটা নিয়ে একটা মাস্টার্স ডিগ্রি দিয়ে দেওয়া হয়, রাইট? এরকম কিছু শুনছিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে কেউ যদি পিএইচডির মানে প্রফেসরের সাথে কমিটমেন্ট নিয়ে মাস্টার্স নিয়ে বের হয়ে যায়, এটা কি ভালো চোখে দেখা হবে? এখানে ব্যাপার আছে, আপনি বের হওয়ার পরে যদি হচ্ছে চাকরি পান তাহলে তো ভালোই। আর এটা আচ্ছা, এখন কথা হচ্ছে চাকরি পাইলে তো অনেক সময় ইয়া লাগে আর কি, কানেকশন লাগে আর কি, রিকমেন্ডেশন লাগে। আপনি পিএইচডির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রফেসর রিকমেন্ডেশনে আপনি চাকরি পেয়ে যান, মাস্টার্স করার পরে যে আপনি কোনো রিকমেন্ডেশন ছাড়া চাকরি পাওয়া একটু টাফ হইতে পারে। তখন এক্ষেত্রে আপনাকে পিএইচডি করতে হবে, আবার পিএইচডির ক্ষেত্রে আপনার নতুন করে এলওআর সাবমিট করা লাগবে, এই সকল জিনিসপাতি তখন চলে আসে। আচ্ছা, আর আমার যেটা জানা দরকার ছিল আরেকটা, সেটা হলো আহ, আহ, মানে আপনি তো মেকানিক্যালের, তো মেকানিক্যাল দিক থেকে বায়োমেকানিক্স বা এই জোনটা কি ওখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর অনেক ইন্টারেস্ট বা এক্সপ্লোর করেন, নাকি এই জোনটা অ্যাকচুয়ালি আলাদা? মানে মেকানিক্যালের আর কি। আচ্ছা, মানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকেই অনেক প্রফেসর বায়োমেকানিক্স বা এই সাইডে হ্যাঁ কাজটা করে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি রিসেন্টলি দেখলাম হচ্ছে, আমি একটা পোস্ট দেখলাম আমার ইউনিভার্সিটিতে এক প্রফেসর ইসি ডিপার্টমেন্টে, সে হচ্ছে স্টুডেন্ট খুঁজতেছে, সে হচ্ছে ব্যাটারি রিলেটেড। তো সে হচ্ছে ওখানে বলে গেছে যে হয় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অর কেমিক্যাল, তিনটার ব্যাকগ্রাউন্ডের। সো অ্যাকচুয়ালি তুমি হচ্ছে বায়োমেডিক্যালের, বাট তুমি হচ্ছে মেকানিক্যাল সুইচ করতে পারবে না, জিনিসটা তা না, ইভেন তুমি ম্যাটেরিয়ালে সুইচ করতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, ডিয়ার অডিয়েন্স, কাইন্ডলি অন্য যে কোনো কোয়েশ্চেন যদি থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন। আসিফ নিজেই হ্যান্ড রেজ করছে এটা মনে ভুল হচ্ছে। হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কারো যে কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ হ্যান্ড রেজ করবেন। সরাসরি আনমিউট করেও কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নাই, এখন কোয়েশ্চেনের অত প্রেশার নাই। এনি কোয়েশ্চেন, এনিওয়ান প্লিজ? আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আর আচ্ছা, রাকিবুল রাকিবুল ভাইয়া, কাইন্ডলি যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা ভাই, আমার হচ্ছে এসওপি নিয়ে একটা কথা ছিল যে আমি বেশ Sure. কয়েকটা এসওপি ড্রাফট খেয়াল করলাম, ওইখানে হচ্ছে অনেকেই একাডেমিয়ার কথা উল্লেখ করে না যে ইন ফিউচারও হচ্ছে একাডেমিয়াতে ওনারা যেতে চান। রেদার তারা হচ্ছে এমন কোন একটা ফিউচার গোল দেখান যেটা হচ্ছে তার পিএইচডির সাথে খুব দূর থেকে কানেক্টেড। ফর এক্সাম্পল, অনেকে হচ্ছে স্টার্ট আপ বা
বিজনেস এই টাইপের জিনিস হচ্ছে এসওপি তে দেখান, তো এইটা আসলে প্রফেসররা কিভাবে দেখেন, কি নজরে দেখেন, আর এটা কতটা ফিজিবল? ভাই ইউএসএ তে প্রচুর পরিমাণ স্টার্ট আপ হয়, প্রচুর। তো ওটাকে খারাপ হিসেবে দেখে না, ওটা ভালো হিসেবে দেখে, ওটাকে ইনোভেশন হিসেবে দেখে আর কি। আমার প্রফেসর এখন 1 ইয়ারের জন্য লিভ নিছে। লিভ মানে হচ্ছে যে সে ল্যাবে আসবে না, কোনো ক্লাস নেবে না, বাট হচ্ছে সে ইউনিভার্সিটি প্রফেসর। সে কি কারণে লিভ নিছে, সে দেখাইছে যে সে স্টার্ট আপ দিচ্ছে, স্টার্ট আপকে খুব ভালো হিসেবেই দেয় ইউনিভার্সিটি, ইনোভেশন হিসেবে ওটাকে নেয়। Nice. থ্যাংক আচ্ছা, ইউ। আপনাদের আর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করবেন। আমরা আর একটা কোয়েশ্চেনই নিব, কাইন্ডলি যদি কোনো প্রশ্ন থাকে। এনিওয়ান, এনি কোয়েশ্চেনস? আমার মনে হয় না আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা আসলে অনেক ডিসকাস করে ফেলছি, অনেক কিছু ডিসকাস করে ফেলছি। তো আপনাদের যদি আজকে সেশনে কোয়েশ্চেন করতে কোনো হেজিটেশন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইন আওয়ার ইমেইল অ্যাড্রেস। আমরা অলওয়েজ ওপেন, এবং আমরা হয়তো দেখা যাবে যে আপনার কোয়েশ্চেনের ভিত্তিতেই হয়তো পরবর্তীতে আরেকটা সেশন অর্গানাইজ করব। আর আপনাদের যদি যে কোনো সাজেশন থাকে যে আমাদের এই বিষয়টাতে একটা সেশন হইলে ভালো হয়, প্লিজ ফিল ফ্রি টু রেকমেন্ড আস। আমাদের ইমেইলে বলতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে বলতে পারেন, ফেসবুক গ্রুপ আছে, সেখানে বলতে পারেন। যদিও আমাদের আপাতত আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, স্কিল আপ টু প্রো, স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, রিসার্চ প্ল্যাটফর্ম এবং হায়ার স্টাডি প্ল্যাটফর্ম। তো এইটার যে গ্রুপটা আছে স্কিল আপ টু প্রো কমিউনিটি, সেখানেই মূলত আমরা ব্রিজটক্স এর আপডেটস গুলো দিয়ে থাকি। তো সেখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন। আর ব্রিজটক্স এর একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা রেগুলারলি ফলো করতে পারেন। আর এই তো। আর আপনাদের যদি খুব তাড়াতাড়ি জিআরই যদি কেউ দিতে চান, জিআরই প্রিপারেশন নিতে চান, আমাদের স্কিল আপ টু প্রো থেকে একটা জিআরই কোর্স আছে, খুবই অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে এটা দেখতে পারেন। আর এর বাইরে আছে রিসার্চ রিলেটেড একটু সুদূর প্রসারী কিছু কাজ করার আমাদের প্ল্যান আছে। এর মধ্যে রিসার্চ রিলেটেড একটা ছোট একটা কোর্স আছে স্কিল আপ টু প্রোতে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আর এর বাইরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, রোবোটিক্স, প্রোগ্রামিং, এই কিছু কোর্স আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। যদিও এই আমরা হচ্ছে প্ল্যাটফর্মটাকে একটু গুছাই নেওয়ার চেষ্টা করতেছি, তো ফর্মালি ওয়েবসাইটে হয়তো রিসোর্স গুলো আসতে একটু সময় লাগবে, বাট আপাতত হচ্ছে আমরা একটু ইনফর্মালি রিসোর্স গুলো ম্যানেজ করছি। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আর আসিফ সুদূর প্রবাসে বসে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলেই টাইম ম্যানেজ করা সবাইকে খুবই ধন্যবাদ। ডিফিকাল্ট। আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পরে বাংলা অনেক কথাবার্তা বললাম, এই জন্য। হ্যাঁ, আসিফ মনে হচ্ছে বাঁধনের টি শার্ট পরা, এটা আমি নোটিস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি রান্না বান্না করার সময় পড়ি। এখন মিটিং শেষে রান্না করা লাগবে। আমরা হচ্ছে শনি এবং রবিবার এই 2 দিন হচ্ছে রান্না বান্না করার দিন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তার এই রান্না বান্নার এই ব্যস্ততার সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। তাহলে অন্য কোনো মিটিং এ দেখা হবে। আপনার অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ। অন্য কোনো মিটিং এ দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে আসিফ, অনেক ধন্যবাদ। তাহলে আল্লাহ হাফেজ। আজকে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।